So, hi everyone, welcome to the fifth lecture of GOC, General Organic Chemistry. So, আজকে আমাদের টপিক হচ্ছে রেজোন্যান্স। তো রেজোন্যান্স এর আগে আমরা অ্যাকচুয়ালি হাইপার কনজুগেশনটা শেষ করেছিলাম। সো হাইপার কনজুগেশন হয়ে যাওয়ার পর আমাদের অ্যাকচুয়ালি যেটা দেখতে হয় সেটা হচ্ছে রেজোন্যান্স। সো রেজোন্যান্সে যাওয়ার আগে আমরা অ্যাকচুয়ালি কিছু অ্যারোকে নিয়ে অ্যাকচুয়ালি ডিল করে নেবো, যেগুলো আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে ইউজ হবে, ঠিক আছে? সো এখানে আমরা হেডিং দেবো হচ্ছে অ্যারোজ ইন অর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে? সো অ্যারোজ ইন অর্গানিক কেমিস্ট্রির মধ্যে প্রথম যে অ্যারোটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে এ থেকে বেসিক্যালি কি হচ্ছে, ধরো এ তে কি আছে, টু ইলেকট্রনস প্রেজেন্ট আছে। সেই দুটো ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছে, বি এ তে যাচ্ছে, ঠিক আছে? বি হচ্ছে এ বেসিক্যালি ডোনার, এ হচ্ছে অ্যাকসেপ্টর, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে কি বলতে পারো, এই এ থেকে যে বি এ তে ইলেকট্রনটা যাচ্ছে, এখানে আমরা কি লিখতে পারি, এরকম লিখতে পারি, শিফটিং অফ two electrons from A to B। তার মানে এখানে কি, A হচ্ছে তোমার বেসিক্যালি A থেকে তোমার B তে দুটো ইলেকট্রন এখানে যাচ্ছে, শিফটিং অফ টু ইলেকট্রনস ফ্রম A to B, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি হতে পারে, ধরো A থেকে A তে একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন বেসিক্যালি শিফটেড হচ্ছে কোথায়, B তে। এটাকে বলা হয়, এটাকে আরো বলা হয়, এটাকে বলা হয় ডবল হেডেড অ্যারো, ঠিক আছে? ডবল হেডেড অ্যারো, এটাকে বলা হয় কি, ডবল হেডেড অ্যারো। এটাকে কি বলা হয়, সিঙ্গেল হেডেড অ্যারো। এবং এখানে সিঙ্গেল হেডেড অ্যারো দেখানোর মানে কি, মানে হচ্ছে শিফটিং শিফটিং অফ ওয়ান ইলেকট্রন, ঠিক আছে, ওয়ান ইলেকট্রন ফ্রম ফ্রম এ টু বি, ঠিক আছে? এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে তোমার সিঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল হেডেড অ্যারো। দেখো, ডাবল হেডেড অ্যারোটা আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে বেশি বেশি করে লাগবে। এটা আমরা র্যাডিক্যাল কেমিস্ট্রিতে পড়াবো, ঠিক আছে, যে একটা করে ইলেকট্রন অ্যাকচুয়ালি শিফটেড হয়। ওকে, আর কি হতে পারে, ধরো এরকম একটা আছে, এ রিভার্সিবল হচ্ছে তোমার বি, মানে এ এরকম, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলবো, এটা হচ্ছে তোমার রিভার্সিবল সাইন বলে, বা আমরা এরকম লিখতে পারি, এ অ্যান্ড বি আর প্রেজেন্ট, ঠিক আছে, প্রেজেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম। আমি ইকিউ লিখলাম, ঠিক আছে? এ অ্যান্ড বি আর প্রেজেন্ট অ্যাট ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? এটাকেও অন্যভাবেও তুমি বলতে পারো যে রিভার্সিবল, ঠিক আছে, রিভার্সিবল রিঅ্যাকশন। এটা রিভার্সিবল মানে এ থেকে বি হচ্ছে আবার বি থেকে এ হচ্ছে, এটা রিভার্সিবল অ্যারো তোমার বলা হয়, ঠিক আছে? ধরো ধরো এ থেকে বি এতে যাচ্ছে, ঠিক আছে? এটা এটা কি বলতে পারো, এখানে তুমি এটাকে লিখতে পারবে, এ থেকে বি যাচ্ছে মানে কি, এ এ হচ্ছে এখানে কি, এটা হচ্ছে তোমার কি, এ ইজ রিঅ্যাক্ট্যান্ট, এ ইজ রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড বি ইজ প্রোডাক্ট, ঠিক আছে? বি ইজ প্রোডাক্ট, বা এটাকে তুমি ইররিভার্সিবল রিঅ্যাকশনও কিন্তু এখানে বলতে পারো, বা ইররিভার্সিবল অ্যারো, রিঅ্যাকশন নয়, ইররিভার্সিবল তুমি এখানে অ্যারো লেখো, ঠিক আছে? এ আর আর ও ডব্লিউ, অ্যারো। আর এখানে ইররিভার্সিবল অ্যারো, ঠিক আছে? তাহলে এটা রিঅ্যাক্ট্যান্ট, বিটা কিন্তু এখানে অলওয়েজ কিন্তু প্রোডাক্টই, ঠিক আছে? ব্যাস, তো এই কটা। আর তোমাকে যেটা জানতে হয় সেটা হচ্ছে যে, ধরো আরেকটা আছে, সেটা হচ্ছে যে কি, এ থেকে ধরো তোমার কি হচ্ছে, মানে এরকম দুদিকেই দুটো অ্যারো আছে, ঠিক আছে? তাহলে এটা কি, এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি আর কি, আর রেজোন্যান্স স্ট্রাকচারস, ঠিক আছে? তাহলে আমরা এই পাঁচটা অ্যারো নিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে বেসিক্যালি ডিল করে থাকি, ঠিক আছে? আমাদের এই পাঁচটা মানে অ্যারো জানতে হয়। আমি কেন বলে দিলাম রেজোন্যান্স স্টার্ট করার আগে, কারণ আমরা এই মানে বেসিক্যালি এই অ্যারোগুলোকে ইউজ করব, এখন না হলেও গোটা অর্গানিক কেমিস্ট্রিতে আমরা এগুলোকে ইউজ করবোই, ঠিক আছে? তো যার জন্য এখন আমি বলে দিলাম। সো এ থেকে দেখো বি, তাহলে এখানে শিফটিং অফ টু ইলেকট্রনস ফ্রম এ টু বি, ঠিক আছে? দুটো ইলেকট্রন, কিন্তু এটা ডাবল হেডেড অ্যারো, দুটো ইলেকট্রন শিফট হলে ডাবল হেডেড অ্যারো, একটা ইলেকট্রন শিফট হলে ওয়ান হেডেড অ্যারো। যদি এ আর বি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তুমি এটা রিভার্সিবল বা ইকুইলিব্রিয়াম, বা তুমি বলতে পারো রিভার্সিবল, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এ থেকে যদি বি হয় তাহলে এ রিঅ্যাক্ট্যান্ট বি প্রোডাক্ট, তাহলে তোমাকে এই অ্যারো ইউজ করতে হবে। আর দুটো যদি রেজোন্যান্স স্ট্রাকচার হয় তাহলে তোমাকে এরকম একটা অ্যারো ইউজ করতে হয়, ঠিক আছে? এখানে লোকালাইজড ডিলোকালাইজড লোন পেয়ারের কনসেপ্টটা আমাদের একটু জানতে হবে, ঠিক আছে? লোকালাইজড ডিলোকালাইজড, এবার বলতেই পারে যে স্যার আপনি পড়াবেন তো রেজোন্যান্স বলে এলেন, কিন্তু এসব আপনি কি করাচ্ছেন? কিন্তু দেখো, প্রত্যেকটা জিনিস একটা সিকোয়েন্স আছে, অ্যাকচুয়ালি সিকোয়েন্স ওয়াইজ যদি আমরা জিনিসটাকে না মেনটেন করি না, তাহলে মানে ঠিকঠাক
জিনিসটা দাঁড়ায় না আর কি, ঠিক আছে। তো আমি পর পর জিনিসগুলোকে পড়িয়ে যাবো। আমি প্রত্যেকটা আস্তে আস্তে সিকোয়েন্স ওয়াইজ আগে থেকেই কিন্তু হাঁটছি। প্রথমে আমি কমপ্লিট করেছি, প্রথমে আমি ইনঅর্গানিক এফেক্ট কমপ্লিট করেছি। ইনঅর্গানিক এফেক্ট কমপ্লিট করানোর পর মানে পর জিনিসগুলো অ্যাকচুয়ালি আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, মানে একদম মানে গ্রাউন্ড লেভেল থেকে আপার লেভেলে অ্যাকচুয়ালি তোলার চেষ্টা চলছে, সো বা পড়ানোর চেষ্টা চলছে। তো সেটাই, সেই জন্য আমি এই জিনিসগুলোকে দেখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবার লোকালাইজড ডিলোকালাইজড লোন পেয়ার অ্যাকচুয়ালি কি? লোকালাইজড ডিলোকালাইজড লোন পেয়ার হচ্ছে তোমার এরকম, যে ধরো তুমি ফর এক্সাম্পল একটা মানে এক্সাম্পল নাও একটা অ্যালকোহলের আর ওইচ, ঠিক আছে, আর ওইচ একটা অ্যালকোহলের এক্সাম্পল যদি আমি নিই এখানে, তাহলে দেখো এই অক্সিজেনটার কটা ইলেকট্রন স্যার, ভ্যালেন্স ইলেকট্রন কটা? দেখো অক্সিজেন কত, 1s2 2s2 2p4, ঠিক আছে। তাহলে তোমার ভ্যালেন্স ইলেকট্রন কটা, 2s2 2p4, তার মানে চারটে আর দুটো ছটা, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন তোমার কটা? ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে স্যার আপনার ছটা। তাহলে ছটা ইলেকট্রনের মধ্যে দেখো, তাহলে এখানে একটা বন্ড ফর্মেশন করেছে, এখানে একটা বন্ড ফর্মেশন করেছে, দিয়ে তোমার বন্ডেড ইলেকট্রন হাইড্রোজেনের একটা বন্ড ইলেকট্রন আছে, দিয়ে এখানে এই বন্ডটা কোভালেন্ট বন্ডটা ফর্মেশন হয়েছে, ঠিক আছে। এখানে আরো তার একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে তোমার এই বন্ডগুলো ফর্মেশন করেছে। তাহলে আলটিমেটলি কটা হলো, 1 2। তাহলে অক্সিজেনের এখনো কটা আছে, নিজের চারটে ইলেকট্রন, তাহলে 1 2 3 4। তাহলে এই যে ইলেকট্রনস গুলো বন্ডের মধ্যে ইনকর্পোরেট হয়ে আছে, এদেরকে আমরা কি বলি, বন্ডেড ইলেকট্রন, ঠিক আছে। এদেরকে কি বলা হয়, বন্ডেড ইলেকট্রন। বন্ডেড ইলেকট্রন বলতে বেসিক্যালি যে এরা কিন্তু মুভ করতে পারবে না, বাট এই ইলেকট্রনস গুলো হচ্ছে নন বন্ডেড ইলেকট্রন। নন বন্ডেড ইলেকট্রন গুলো কিন্তু মুভ করতে পারবে, ঠিক আছে। এখানে মুভ করার কোনো প্রবাবিলিটি নেই, কিন্তু আমরা অনেক এক্সাম্পলস দেখবো যেখানে কিন্তু এই ইলেকট্রনস গুলো কিন্তু মুভ করতে পারবে। কিন্তু এখানে দেখো বন্ডেড ইলেকট্রন গুলো কিন্তু মুভ করতে পারবে না, কোনোভাবেই মুভ করতে পারবে না। তারপর ধরো আরেকটা এক্সাম্পল যদি আমি নিই, ধরো তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মিথেনের CH4, ঠিক আছে, CH4। তাহলে এই যদি CH4 হয়, তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 কমপ্লিট অক্টেট হয়ে আছে। এখানে কি অক্টেট কমপ্লিট ছিল? ইয়েস স্যার, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানে অক্টেট কমপ্লিট, এখানেও দেখো অক্টেট কমপ্লিট। এবার অক্টেট কমপ্লিট সেটা তো বুঝলাম। এবার সবকটাই দেখো তোমার বন্ডেড ইলেকট্রন পেয়ার, তাহলে অল আর বন্ডেড ইলেকট্রন পেয়ার, অল বন্ডেড, ঠিক আছে, অল বন্ডেড ইলেকট্রন পেয়ার, ঠিক আছে। প্রত্যেকটা সব অ্যাকচুয়ালি বন্ডেড ইলেকট্রন, সবাই অ্যাকচুয়ালি এখানে কি বন্ডেড ইলেকট্রন। ধরো এখান থেকে তুমি একটা প্রোটনকে যদি বার করে দাও, তাহলে কি হবে, এখানে -H+ যদি তুমি করো, তাহলে কি হবে, এখানে তোমার যেটা ফর্মেশন হয়, ঠিক আছে, আমি একটু এই সাইডে দেখাই, -H+ যদি তুমি এখানে করো, তাহলে কি হবে, -H+ যদি করা হয়, তাহলে CH3, আলটিমেটলি CH3, এই মাইনাস চার্জের ফর্মেশন হবে। তাহলে অক্টেট কমপ্লিট, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে 8টা ইলেকট্রন আছে, অক্টেট কমপ্লিট। কিন্তু বন্ডেড ইলেকট্রন কটা, 1 2 3 4 5 6, 6টা বন্ডেড ইলেকট্রন, আর 7 8 এই দুটো ইলেকট্রন বেসিক্যালি নন বন্ডেড। এটা হচ্ছে তোমার নন বন্ডেড, আর এই তিনটা হচ্ছে তোমার বন্ডেড ইলেকট্রন পেয়ার, ঠিক আছে। আশা করছি আমি এটুকু জিনিস বোঝাতে পেরেছি। এবার তোমাকে অ্যাকচুয়ালি লোকালাইজড আর ডিলোকালাইজড লোন পেয়ারের মধ্যে দুটোকে ভাগ করতে হয়, ঠিক আছে, লোকালাইজড আর ডিলোকালাইজড। দেখো লোকালাইজড মানে হচ্ছে, বলে না পাড়াগ্রামের লোকাল ছেলে, ঠিক আছে, সেম ব্যাপার। মানে ওই একটা পার্টিকুলার জায়গাতেই কিন্তু আছে লোন পেয়ারটা এদিক ওদিক কোথাও যাচ্ছে না, সেটা হচ্ছে লোকালাইজড। আর ডিলোকালাইজড মানে কি, ডিলোকালাইজড মানে এখান থেকে ওখানে মুভ করতে পারে, ঠিক আছে। এই লোন পেয়ার গুলো হচ্ছে ডিলোকালাইজড, মানে বেশি। দেখো এখানে এক্সাম্পলস গুলো লোকালাইজড আর ডিলোকালাইজড এর মধ্যে, ডিলোকালাইজড হচ্ছে তোমার বেসিক্যালি কি, ডিলোকালাইজড মানে হচ্ছে এই যে লোন পেয়ারটা আছে, এই লোন পেয়ারটা কি হতে পারে, এই যদি এখানে ডবল বন্ড মানে সিঙ্গেল বন্ডে অ্যাকচুয়ালি পড়ে, তাহলে কি হবে, এই ডবল বন্ডেরটা তোমার শিফটেড হতে পারে, ঠিক আছে। নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটা যদি এখানে পড়ে, তাহলে কি হতে পারে, এই বন্ডের হিসেবে তোমার শিফটেড হতে পারে পাই বন্ডের ইলেকট্রন ডেনসিটিটা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি রেজোন্যান্স যে স্ট্রাকচার, সেই রেজোন্যান্স স্ট্রাকচারস গুলো কিরকম হবে, দেখো এখানে কিন্তু ডবল হেডের অ্যারো দেবে তুমি, কারণ আমি বলে দিয়েছি রেজোন্যান্সে ডবল হেডের অ্যারো দিতে হয়, ঠিক আছে। এই সিঙ্গেল বন্ড ও মাইন এখানে নেগেটিভ চার্জ হয়ে যাবে, আর তোমার এখানে ডবল বন্ড অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, ঠিক আছে। কারণ অক্সিজেনের উপর থেকে ইলেকট্রন ডেনসিটিটা চলে গেছে, তাহলে অক্সিজেনের উপর অক্সিজেন এখন ইলেকট্রন ডেফিশিয়েন্ট হয়ে গেছে, সেই জন্য অক্সিজেনের উপর পজিটিভ চার্জ। আর এই যে বন্ডেড ইলেকট্রন ডেনসিটিটা, সেই বন্ডেড ইলেকট্রন ডেনসিটিটা তোমার এই কার্বনটার উপর চলে এসেছে, তার মানে নেগেটিভ চার্জ। আর এখানে সিঙ্গেল বন্ডটা তোমার এখানে ডাবল বন্ড হয়েছে, ওকে। সিমিলারলি এখানে একই ব্যাপার, NH2, এই তোমার আলটিমেটলি এই হচ্ছে নেগেটিভ চার্জ, আর এখানে তোমার হচ্ছে ডবল বন্ড, আর এখানে হয়ে গেছে তোমার পজিটিভ চার্জ, বোঝা গেল। এটাকে বলা হচ্ছে ডিলোকালাইজড, মানে এই লোন পেয়ারটা যে কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে, এই লোন পেয়ারটা যে কিন্তু এখানে চলে এসেছে, ওকে। এবার বলা হচ্ছে, দেখো তাহলে কন্ডিশন কি কি কন্ডিশনস আছে ডিলোকালাইজড হতে গেলে। দেখো ডিলোকালাইজেশনের কন্ডিশন, প্রথম যেটা কন্ডিশন সেটা কি, ফার্স্ট কন্ডিশন হচ্ছে when X group attached to a single bond then double bond comes, ঠিক আছে। তোমার প্রথমে এক্স গ্রুপটা কোথায়, এই যে যদি আমি এটাকে এক্স গ্রুপ বলি বা এটাকে ধরো এরকমই নিয়েছি, এই যে এক্স গ্রুপ এইটা,
তাহলে এই এক্স গ্রুপটা অ্যাকচুয়ালি প্রথমে সিঙ্গেল বন্ডের সাথে কানেক্ট হয়েছে, সিঙ্গেল বন্ড, তারপর তোমার কি হয়েছে ডাবল বন্ডের সাথে কানেক্ট হয়েছে। তাহলে সিঙ্গেল বন্ডের পর তোমার ডাবল বন্ডের সাথে যদি কানেক্ট হয়ে থাকে তাহলে কি হবে, তাহলে আলটিমেটলি এই কনজুগেশনটা পসিবল হবে, এই কনজুগেশনটা কিন্তু পসিবল হবে। তাহলে কি রকমের ফর্মেশন হবে, এরকমের ফর্মেশন হবে স্যার, এই যে এক্স, ঠিক আছে, এই হচ্ছে তোমার নেগেটিভ চার্জ আর এখানে হয়ে গেছে ডবল বন্ড, এই হচ্ছে পজিটিভ চার্জ, বোঝা গেল। আরেকটা কি, এক্স এর করসপন্ডিং মানে এক্স এর সাথে ডাইরেক্টলি যদি কোনো এমন একটা এলিমেন্ট কানেক্ট হয়ে থাকে বা এমন একটা অ্যাটম কানেক্ট হয়ে থাকে যেখানে কিনা ভ্যাকেন্ট পি অরবিটাল অথবা ডি অরবিটাল আছে, সেখানেও কিন্তু তোমারই কি হতে পারে, এই পাই মানে এই যে ইলেকট্রন ডেনসিটিটা বা লোন পেয়ারটা সেটা কিন্তু ডিলোকালাইজড হতে পারে। তাহলে এই লোন পেয়ারটা এই ভ্যাকেন্ট পি অরবিটাল অথবা ডি অরবিটালে কিন্তু যেতেই পারে, ডিলোকালাইজেশন কিন্তু এখানেও পসিবল, বোঝা গেল। তাহলে এই হচ্ছে ডিলোকালাইজেশনের গল্প, ঠিক আছে। এখানে লোকালাইজড মানে কি, দেখো এই অক্সিজেনটার কাছে মানে অক্সিজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারটা কিন্তু কোনোভাবেই এখানে টেক পার্ট মানে যদি এখানে পড়ে তাহলে আলটিমেটলি ডবল বন্ডের ফর্মেশন করে এর এখানে পজিটিভ চার্জ হবে, মানে এটা আর মানে কনজুগেশনটাকে কোনোভাবে এফেক্ট করতে পারছে না। তারপর এই লোন পেয়ারটা যদি এখানে আসে দিয়ে কি হতে পারে, এখানে ডাবল বন্ডের ফর্মেশন হতে পারে, বাট কনজুগেশনটাকে কোনোভাবেই এটা এফেক্টেড করতে পারছে না। সেই জন্য কি হয়, এটা হলে আলটিমেটলি কি হবে, অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এটা কিনা ডিস্টেবিলাইজড, সেই জন্য এটা লোকালাইজড হয়েই থাকে আলটিমেটলি, ঠিক আছে। সো এই হচ্ছে লোকালাইজড। এবং দেখো এই লোকাল, তাহলে এটা কন্ডিশন কি, কন্ডিশন তোমার এরকম যে এই যে লোকালাইজেশনটা হবে কি হবে না, মাঝে যদি কোনো তোমার মানে এই হচ্ছে লোন পেয়ার বা এক্স গ্রুপ, এই এক্স গ্রুপ আর এই ডবল বন্ড মানে কনজুগেশনের মাঝে কোনো যদি sp3 তোমার সেন্টার পড়ে যায়, এটা যেমন sp3 সেন্টার, এখানে যেমন এইটা হচ্ছে তোমার sp3 সেন্টার, মানে কোনো স্যাচুরেটেড সেন্টার যদি, কি করে বুঝলাম sp3 সেন্টার, কারণ স্যার এখানে দুটো হাইড্রোজেন আছে, আপনি আগের দিনই বলেছেন দুটো হাইড্রোজেন মানে চারটে মোট সিগমা বন্ড হচ্ছে, তাই না, একটা দুটো আর দুটো হাইড্রোজেনের দুটো সিগমা বন্ড, তাহলে আলটিমেটলি চারটে সিগমা বন্ড, চারটে সিগমা বন্ডের করসপন্ডিং হাইড্রোজেনেশন হবে এই কার্বনটার কত, sp3। তো মাঝে যদি কোনো sp3 সেন্টারওয়ালা কার্বন পড়ে যায় তাহলে কিন্তু এই ডিলোকালাইজেশন কিন্তু হয় না, এটা লোকালাইজড লোন পেয়ার হিসেবেই কিন্তু অক্সিজেনের উপর থাকে, ঠিক আছে। নো কনজুগেটেড ডাবল বন্ড ইজ প্রেজেন্ট, তাহলে কনজুগেটেড কোনো ডাবল বন্ড নেই। এবং এই ডবল বন্ডটা দেখো, এই ডবল বন্ডটা যদি আজকে এখানে না থেকে যদি আজকে এখানে থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু এই কনজুগেশনটা পসিবল ছিল, ঠিক আছে। তো সেটাও একটা ম্যাটার যে কোনো কনজুগেটেড ডাবল বন্ড কিন্তু এখানে প্রেজেন্ট নেই। আর এখানে আরো দুটো एग्जांपल আছে, সেটা হচ্ছে একটা পিরিডিন। এবার পিরিডিনের উপর যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে, নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে, দেখো সেই মানে আপাত দৃষ্টিতে কি মনে হতে পারে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা স্যার এখানে পড়বে, এই বন্ডের ডেনসিটি যেমন বেনজিনিং এ ঘোরে সেরকম ঘোরার কথা, তাই তো দেখা যাচ্ছে, একদম সব ক্রাইটেরিয়া স্যাটিসফাই হচ্ছে। কিন্তু তোমার প্রবলেম কি, এর কারণ এটা স্যার sp3 মানে স্যাচুরেটেড সেন্টারও নয়, তার এবং কনজুগেটেড ডাবল বন্ডও তোমার এখানে প্রেজেন্ট হয়ে আছে, তাহলে তো স্যার এখানে সিওর শট হবেই, কিন্তু হয় না অ্যাকচুয়ালি। এখানে স্যার কেন হয় না, এর কারণ হচ্ছে তোমার এটার অ্যাকচুয়ালি কি হয়, মলিকুলার অরবিটালটা তোমাকে ড্র করতে হয়। সো অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার অরবিটাল কি হয় ব্যাপারটা, দেখো এই হচ্ছে তোমার, যদি ভালো করে আমি ড্র করি এটার অরবিটাল ডায়াগ্রামটা, এই হচ্ছে নাইট্রোজেন, এইটা, তাহলে এই হচ্ছে তোমার দেখো এখানে কি হচ্ছে, এই হচ্ছে কার্বনের পি অরবিটাল গুলো, এই পি অরবিটাল কার্বনের, এই হচ্ছে আরেকটা অরবিটাল, এই একটা, মোট পাঁচটা হবে, এই পাঁচটা, ঠিক আছে। এবার নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেই লোন পেয়ারের যে অরবিটালটা আছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার কাদের সাথে, এই পি অরবিটাল গুলোর সাথে। তাহলে স্যার আপনি কি বললেন, আমি এরকম বলছি ব্যাপারটা, আমি এরকম বলা হচ্ছে ব্যাপারটা যে দেখো তোমার কনজুগেশন কিন্তু তখনই পসিবল যখন এই লোবটা আর এই লোবগুলো সেম ফেজে থাকতো বা সেম তোমার ওরিয়েন্টেশনে থাকতো, কিন্তু সেম ওরিয়েন্টেশনই নেই। এই লোবগুলো যে কার্বনের যে পি অরবিটালের যে লোবগুলো আর এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ারটা আছে সেই লোবটা বেসিক্যালি পারপেন্ডিকুলার হয়ে আছে, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু ইচ আদার, দ্যাটস ওয়াই এই যে ডিলোকালাইজেশনটা, যে তুমি ভাবছো যে এখানে স্যার ডিলোকালাইজেশন হবে, এই ডিলোকালাইজেশনটা কিন্তু এখানে হয় না, তাহলে ডিলোকালাইজেশন ইজ নট পসিবল ইন কেস অফ পিরিডিন। তাহলে পিরিডিন আপাত দৃষ্টিতে দেখে সব ক্রাইটেরিয়া ডিলোকালাইজেশনে স্যাটিসফাই হয়ে গেলেও কিন্তু তুমি ডিলোকালাইজড করবে না, কারণ এটা হচ্ছে পারপেন্ডিকুলার থাকে, তোমাকে এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্যার এইটা, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা স্যার এখানে হবে, এখানে আলটিমেটলি আসবে, আর এই সি ডবল বন্ড ওটা ওপেন হয়ে নেগেটিভ মানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ ফর্মেশন করতেই পারে। তাহলে কিসের ফর্মেশন হবে, তাহলে দেখো তোমার কিছুটা এরকম ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে কিরকম ফর্মেশন হবে, এই আচ্ছা এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে সিঙ্গেল বন্ড ও মাইনাস, আর এই হচ্ছে তোমার ডাবল বন্ড অ্যাকর্ডিং টু দ্য ব্রেডস রুল, ঠিক আছে। এই যে ব্রিজেড পজিশনে কোনোদিন ডাবল বন্ড তোমার ফিজিবল নয়, এটাকে আরো পরে ডিটেইলে পড়ানো হবে, ঠিক আছে। এই এই যে মানে এই যে আমরা ব্রিজেড পজিশনেতে কি করছি, একটা ডাবল বন্ডকে ক্রিয়েট করছি,
এখানে এটা ডিলোকালাইজ হতেই পারতো, কিন্তু এটা একটা ব্রিজেড মানে নট বন্ডেড টাইপ সিস্টেম, যেখানে বলা হচ্ছে এই ব্রিজেডটাই তোমার কি হচ্ছে ডাবল বন্ড হচ্ছে, কিন্তু ব্রিজেড টাইপ কম্পাউন্ডে তোমার কিন্তু ডাবল বন্ড কোনোদিন হয় না। ফলে এই নাইট্রোজেনের যে এই লোন পেয়ারটা যে ডিলোকালাইজ হয়েছে, এই লোন পেয়ারটা কিন্তু ডিলোকালাইজড হবে না, ঠিক আছে। এটা রাদার এটা লোকালাইজড লোন পেয়ার, বোঝা গেল? তাহলে এবার স্যার এখান থেকে কোয়েশ্চেন কি দেবে, দেখো তোমাকে কোয়েশ্চেন এরকম করে ফ্রেম করা হবে, এর করসপন্ডিং আমি একটা কোয়েশ্চেন এখানে লিখছি, ঠিক আছে, এর করসপন্ডিং একটা কোয়েশ্চেন আমি এখানে লিখছি। ধরো আছে তোমার হচ্ছে NH2 আর এরকম, ঠিক আছে, আর এখানে তোমার কি আছে OH, মানে আমি জাস্ট কি করেছি, আমি কিছুই করিনি, ডাবল বন্ড মানে কনজুগেশন গুলোকে হাটিয়ে দিয়েছি। তাহলে কনজুগেশন গুলোকে যদি আমি হাটিয়ে দিই তাহলে স্যার আলটিমেটলি কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, দেখো। তো তোমাকে কি বলবে, তোমাকে এই মলিকিউলটাও দিয়েছে, ঠিক আছে, আর এই মলিকিউলটাও দিয়েছে, বা আমি যদি এর ওপর নিচেই আঁকি, ঠিক আছে, ধরো এখানে OH আছে, ঠিক আছে, এই আর কনজুগেশনে আছে, ঠিক আছে, আর এখানে কি আছে তোমার NH2, তো তাহলে NH2 এই কনজুগেশন আছে, ঠিক আছে। এই তোমাকে দুটো দুটো মলিকিউল জোড়া জোড়া মলিকিউল দিয়েছে, এই জোড়া জোড়া মলিকিউল দুটো দিয়ে বলছে হোয়াট ইজ দ্য হাইব্রিডাইজেশন কি হবে। তাহলে সেই স্যার একই ব্যাপার, আপনি তো বলেছিলেন, ঠিক আছে, যে সিগমা বন্ড, ঠিক আছে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইজ ইকুয়াল টু যদি 2 হয় তাহলে হবে sp, ঠিক আছে, 3 হলে আপনার হবে sp2, আর একটা হচ্ছে 4 হলে হবে আপনার sp3। এটা অনেকবার বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখো এখানে তাহলে কি হবে, তোমার দেখে মনে হতে পারে যে স্যার আপনি এটার ক্ষেত্রে প্রথমেরটার জন্য করুন, তাহলে 1 2 3 4, ঠিক আছে, চারটে, কারণ 1 2 3 4 আলটিমেটলি, আর এখানে একটা OH এর একটা সিগমা বন্ড আছে, এই যে এই OH একটা সিগমা বন্ড, আর এই হচ্ছে আপনার একটা সিগমা বন্ড, তাহলে সিগমা বন্ড কটা, একটা দুটো তিনটে চারটে, তাহলে মানে সিগমা বন্ড তোমার দুটো আর লোন পেয়ার হচ্ছে দুটো, তাহলে আলটিমেটলি কত হবে, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার মিলিয়ে 4 হচ্ছে, মানে এটা তুমি ধুমধাম করে লিখে দিয়ে চলে আসবে যে স্যার এটা কত, এটা হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজড, কিন্তু অ্যাকচুয়ালি এটা sp3 হাইব্রিডাইজড নয়। তুমি যদি এইটার ক্ষেত্রে লেখো যে এটা তাহলে এটার ক্ষেত্রে স্যার একই তো ব্যাপার, এটার ক্ষেত্রে তাহলে sp3 হাইব্রিডাইজ, তাহলে এক্সামিনার তোমাকে দিয়েছে কি হচ্ছে কোশ্চেনটা, দুটোরই যদি sp3 হাইব্রিডাইজড হয়, অ্যাকচুয়ালি সেটা নয়, তোমাকে এটা ভুল, এটা তুমি ঠিক লিখেছো যে sp3 হাইব্রিডাইজড, এটা কিন্তু sp3 হাইব্রিডাইজড নয়, রাদার তোমাকে কি করতে হবে, এই কনজুগেশনটাকে তোমাকে ধরে নিয়ে হাইব্রিডাইজেশনটাকে ক্যালকুলেট করতে হবে, যে কনজুগেশন আলটিমেটলি হয়েছে, তাহলে কনজুগেশন আলটিমেটলি যদি হয় তাহলে কি হবে, তাহলে তোমার হয়েছে যেটা সেটা হচ্ছে, তাহলে তোমার কি হয়েছে, তাহলে তো এই স্ট্রাকচারটা ফর্মেশন হবে। তো দেখো এখানে এই হাইড্রোজেনটা অ্যাজ ইট ইজ আছে, কিন্তু এখন নাইট্রোজেনের মাথায় কটা আছে, কটা, একটা লোন পেয়ার কিন্তু চলে গেছে, একটা লোন পেয়ার কিন্তু চলে গেছে, তাহলে একটা লোন পেয়ার কিন্তু এখনো পর্যন্ত পড়ে আছে, তাহলে সিগমা বন্ড কটা স্যার একটা, এই একটা দুটো, আর এই হচ্ছে তোমার লোন পেয়ার একটা, তাহলে 2 আর 1 3, 3 মানে বেসিক্যালি কত, 3 মানে এই অক্সিজেনটা এখন হচ্ছে sp2 হাইব্রিডাইজড, কত sp2। তাহলে প্রথমটা তোমার হাইব্রিডাইজেশন, এটা তোমাকে দেখেই বুঝে নিতে হবে যে কনজুগেশনে আছে, তাহলে কনজুগেশনটাকে আমি ধরে তোমার কি করতে হবে, হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করতে হবে, তাহলে এটা বেসিক্যালি sp2 হাইব্রিডাইজড, তার তলারটা হচ্ছে তোমার sp3 হাইব্রিডাইজড, বোঝা গেল? সিমিলারলি এখানেও একই ব্যাপার, নাইট্রোজেনের লোন পেয়ার স্যার এখানে ডিলোকালাইজেশনের কোনো গল্পই নেই, তাহলে কত হবে, 2 আর 1 3, আলটিমেটলি তিনটে সিগমা বন্ড আর এই একটা লোন পেয়ার, তাহলে বেসিক্যালি কত 4, 4 মানে sp3 হাইব্রিডাইজড, কিন্তু এই নাইট্রোজেনের তোমার লোন পেয়ারটা ডিলোকালাইজড করে যাচ্ছে, যেহেতু নাইট্রোজেনের লোন পেয়ারটা ডিলোকালাইজড করে গেছে, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে তুমি কনসিডার করবে না, তাহলে কত হলো 2 আর 1 3, ঠিক আছে, সরি হ্যাঁ 2 আর 1 3, আলটিমেটলি তোমার কথা হবে তিনটে, দেখো এই স্ট্রাকচারটারই তো ফর্মেশন হবে, তাহলে এটা সিগমা বন্ড, এটা একটা পাই বন্ড, আর এখানে দুটো তোমার সিগমা বন্ড আছে, দুটো হাইড্রোজেনের করসপন্ডিং, ঠিক আছে, তাহলে 2 আর 1 3, 3 মানে আলটিমেটলি তোমার sp2 হাইব্রিডাইজড এটা হবে। কোশ্চেনটা তোমাকে এইভাবেই ফ্রেম করবে। এবার আমি নানান কোশ্চেন তুলবো যেখানে তোমাকে এই ডিলোকালাইজড এবং লোকালাইজড এর উপর কোশ্চেনস গুলো আছে, ওকে। দেখো এখানে যে কোশ্চেনস গুলো দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে ফাইন্ড হুইচ ওয়ান ইজ লোকালাইজড অর ডিলোকালাইজড, কোনগুলো তোমার লোকালাইজড এবং কোনগুলো তোমার ডিলোকালাইজড উইথ হাইব্রিডাইজেশন তোমাকে কিন্তু ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে লোকালাইজড লোন পেয়ার আর কোনগুলো ডিলোকালাইজড সেটা তোমাকে ফাইন্ড করতে হবে, আরেকটা হচ্ছে যে এদের হাইব্রিডাইজেশন গুলো তোমাকে বলতে হবে, আমি কিন্তু সব বলে দিয়েছি যে কি করে করতে হবে, তো এক এক করে করা যাক, ঠিক আছে। দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ার কিন্তু এখানে ডিলোকালাইজ হতেই পারে, তাহলে কত হাইব্রিডাইজেশন হবে, তিনটে সিগমা বন্ড, লোন পেয়ারটাই কনসিডার করবে না, তাহলে বেসিক্যালি sp2, এবং সাথে কি হলো লোকালাইজড, আমি শর্টে এটাকে l লিখছি, l লোকালাইজড, ঠিক আছে, সরি লোকালাইজড নয় অ্যাকচুয়ালি ডিলোকালাইজড, ভুল লিখলাম, ডিলোকালাইজড, ওকে। দেখো এই অক্সিজেনটা তাহলে কি করতে পারে, এখানে ডিলোকালাইজ করতে পারে, তাহলে হাইব্রিডাইজেশন কত হবে, 1 2 3, 3 মানে বেসিক্যালি sp2 এবং এটা ডিলোকালাইজড, ঠিক আছে, ডিলোকালাইজড, ওকে। এই সালফারটা সিমিলার একই ব্যাপার, বেসিক্যালি হাইব্রিডাইজেশন হবে হচ্ছে sp2 এবং ডিলোকালাইজড, ঠিক আছে। তারপরেরটা কি, তারপরেরটা হচ্ছে দেখো এই লোন পেয়ারটা ডিলোকালাইজ এখানে করতেই পারে, ঠিক আছে, এটা হচ্ছে পাইরল, এটা হচ্ছে
ফিউরান আর এটা হচ্ছে তোমার থায়োপিন, ঠিক আছে। সো ডিলোকালাইজড করতে পারে, তাহলে ডিলোকালাইজেশন লোন পেয়ার 1 2 3 তিনটে সিগমা বন্ড আছে, তিনটে সিগমা বন্ড মানে বেসিক্যালি sp2 এবং ডিলোকালাইজড। সিমিলারলি এটাও তোমার কি হতে পারে, এই নাইট্রোজেন লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করতে পারে, তাহলে বেসিক্যালি sp2 এবং ডিলোকালাইজড, ঠিক আছে। এখানে কি হবে, সালফারটা একই ব্যাপার, sp2 এবং ডিলোকালাইজড একই ভাবে করছি, ঠিক আছে। নাইট্রোজেন লোন পেয়ারটা দেখো ডিলোকালাইজ করতেই পারে, তাহলে কি হবে sp2 সাথে ডিলোকালাইজড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিনটা বেসিক্যালি ডিলোকালাইজ করতেই পারে, নাইট্রোজেন রেজোন্যান্স পরে আমরা দেখাবো, ঠিক আছে। সো sp2 কত হবে, ডিলোকালাইজড হবে এই নাইট্রোজেনটা হাইব্রিডাইজেশন, ঠিক আছে। অক্সিজেনটা হাইব্রিডাইজেশন কত হবে, চারটে লোন পেয়ার আছে, তাহলে একটা লোন পেয়ার কি হতে পারে, ডিলোকালাইজ করছে, তাহলে ডিলোকালাইজ করছে, তাহলে ডিলোকালাইজড আমি আগেই জেনে গেলাম, তাহলে কত হচ্ছে, একটা লোন পেয়ার এখনো আছে, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা, তাহলে আলটিমেটলি 3 3 মানে বেসিক্যালি sp2, ঠিক আছে। মানে ডিলোকালাইজ তোমার যখনই হয়ে যাবে তখনই সেটা sp2 হয়ে যাচ্ছে, আর যদি লোকালাইজড হয় তাহলে কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে, সেটা তো sp3 হবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমার ডিলোকালাইজ হয়ে গেল, তাহলে বেসিক্যালি এটা হয়ে গেল কত, sp2 এবং ডিলোকালাইজড। এটা কি হবে স্যার, নাইট্রোজেন লোন পেয়ারটা এখানে দেখো এটা পিরিডিন, কিন্তু পিরিডিন মাথায় রাখবে, পিরিডিন, তাহলে এই লোন পেয়ারটা কিন্তু লোকালাইজড, তাহলে লোকালাইজড অ্যাজ ওয়েল অ্যাজ হাইব্রিডাইজেশন কত হবে, 1 2 3 3 মানে বেসিক্যালি sp2 সাথে কিন্তু লোকালাইজড, ঠিক আছে। দেখো এটা তো কনজুগেশনই টেক পার্ট করতে পারছে না, কনজুগেশনে যদি টেক পার্ট না করতে পারে তাহলে তুমি কি বলতে পারো, sp3, তাহলে 1 2 3 আর এই লোন পেয়ারটা 4 4 মানে sp3 এবং ডি, এটা হচ্ছে লোকালাইজড, l লিখবো, ঠিক আছে, l লোকালাইজড, ঠিক আছে। দেখো এটাও এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কনজুগেশনে পার্টিসিপেটই করতে পারবে না, তাহলে sp3 সাথে লোকালাইজড, ঠিক আছে। অক্সিজেনের এখানেও একই ব্যাপার, sp3 সাথে তোমার লোকালাইজড, ঠিক আছে। সালফারের একই ব্যাপার, sp3 সাথে লোকালাইজড। এখানে এই প্রবলেমটার ক্ষেত্রে, এই প্রবলেমটা তোমার একটা মানে কি বলবো, একটা ব্যাপার আছে যে দেখে মনে হতে পারে তোমার, মানে আপাত দৃষ্টিতে দেখে ওই একই জিনিস মনে হতে পারে যে লোকালাইজেশন তোমার এখানে হতেই পারে, বাট লোকালাইজেশন নট পসিবল। কেন, দেখো ছাতা অ্যাকচুয়ালি সবাই দেখেছো, ছাতা, এবার ছাতাটা অ্যাকচুয়ালি কি হয়, ছাতার যে অ্যাকচুয়ালি মানে এরম এরম ভাবে ছাতাটা যদি খোলা থাকে, ঠিক আছে, ছাতার যে একদম ওপরে যে টপটা, যেখানে অ্যাকচুয়ালি একটা মানে বোতাম টাইপের দেয়া থাকে, ওই বোতামটা হচ্ছে বেসিক্যালি নাইট্রোজেনটা। এই যে তিনটে রিং, এই তিনটে রিং ছাতার মতো এরকম ঝুঁকে আছে, ছাতার মতো কি আছে, ছাতার মতো এরকম ঝুঁকে আছে, আর ওপরে তোমার যে টপে যে সেই রিংটা থাকে একটা গোল মতো ছিপির মতো, ওই ছিপিটা হচ্ছে তোমার এই নাইট্রোজেনটা। তাহলে এই তিনটে অ্যাকচুয়ালি রিং সাথে নাইট্রোজেনটা সেম প্লেনেতেই নেই, সবসময় এটা মাথায় রাখবে, সেম প্লেনেতে যদি না থাকে তাহলে এই যে লোকালাইজেশন সরি ডিলোকালাইজেশন সেটা কোনোদিন পসিবল নয়, ঠিক আছে। তাহলে ডিলোকালাইজড হতে গেলে তোমাকে সেম প্লেনে অ্যাটলিস্ট থাকতে হবে, তাহলে সেম প্লেনেই তো নেই। কি বললাম, একটা ছাতা তুমি যদি দেখে থাকো, সেই ছাতার যে এরকম মানে ছাতাটা তো এরকম ভাবে খোলে, ঠিক আছে, তো এই যে তলার দিকে এরকম ঝুঁকে আছে, সেই তিনটে রিং, একটা রিং এদিকে আছে, একটা রিং ওদিকে আছে, একটা রিং এদিকে আছে, এরকম ঝুঁকে আছে, আর তোমার টপেতে কি আছে, নাইট্রোজেনটা। যদি তিনটে রিং এরকম প্লেনে ফ্ল্যাট প্লেনে এরকম মানে ফ্ল্যাটেড প্লেনে যদি এরকম থাকতো তাহলে কিন্তু কনজুগেশন হতো, কিন্তু এখানে কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার, এটা হবে তোমার হচ্ছে বেসিক্যালি, এটা কত হবে, এটা হচ্ছে তোমার 1 2 3 তিনটে সিগমা বন্ড সাথে একটা লোন পেয়ার, মানে বেসিক্যালি 4 sp3 হবে, এবং এটা তোমার বলতে হবে লোকালাইজড, বোঝা গেল। দেখো এখানে তোমাকে কোনগুলো সিমিলার একই কোয়েশ্চেন, এখানে কোনগুলো লোকালাইজড এবং কোনগুলো ডিলোকালাইজড সেটা তোমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু একটা কোয়েশ্চেন সেখানে বাদ দিচ্ছি না, কারণ কোয়েশ্চেন সলভিং এর উপর বেশি করে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে। সো কোয়েশ্চেন সলভিং আমরা করি, ঠিক আছে। দেখো CH2 মাইনাস, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হতে পারে, এই নেগেটিভ চার্জটা এখানে কি হতে পারে, ডিলোকালাইজ করতে পারে পুরো বেনজিন রিংয়েতে, তাহলে এটা কি হয়ে যাবে, ডিলোকালাইজড, এটা ডিলোকালাইজড, ডি লিখলাম, ঠিক আছে। O মাইনাস, এটা হচ্ছে ফেনক্সাইড আয়ন, এটা ফেনল থেকে ফর্মেশন হয়, ডিলোকাল, এটাও বেসিক্যালি ডিলোকালাইজড করছে, তাহলে ডিলোকালাইজড। NH মাইনাস, তাহলে আলটিমেটলি এটাও তোমার কি হতে পারে, ডিলোকালাইজড হতে পারে, ঠিক আছে। এই নেগেটিভ চার্জটা এখানে ডিলোকালাইজ করতে পারে, তাহলে ডিলোকালাইজড হয়ে গেল। দেখো এটা কিন্তু এই নেগেটিভ চার্জটা কিন্তু কোনো যাওয়ারই কোনো জায়গা নেই, তাহলে এটা হচ্ছে তোমার বেসিক্যালি লোকালাইজড, ঠিক আছে, লোকালাইজড, এই নেগেটিভ চার্জটা লোকালাইজড, এই নেগেটিভ চার্জটা সিমিলারলি তোমার লোকালাইজড। এই লোন পেয়ারটা কি হতে পারছে তোমার, ডিলোকালাইজড। দেখো এই নাইট্রোজেনের লোন পেয়ারটা তোমার কি হতে পারছে, ডিলোকালাইজড। এই ও নেগেটিভ চার্জটা আলটিমেটলি কি হতে পারছে, ডিলোকালাইজড, ওকে। সিমিলার দেখো এই NH যে নেগেটিভ চার্জটা আছে সেটা এই অক্সিজেনের সাথে কি হচ্ছে, ডিলোকালাইজেশনে টেক পার্ট আছে, ঠিক আছে। দেখো এখানে পজিটিভ চার্জ আছে কার উপর, ফসফরাসের উপর, তাহলে আলটিমেটলি নেগেটিভ চার্জটা তোমার এখানে কি হতে পারে, ডিলোকালাইজড করতেই পারে, ঠিক আছে। এখানে কি হচ্ছে CH2 মাইনাস, তাহলে স্যার এর উপরে পজিটিভ চার্জ আছে, এখানেও কি ডিলোকালাইজেশন হবে, অ্যানসার হচ্ছে যে না, এখানে ডিলোকালাইজেশন হবে না। কেন হবে না, এর কারণ হচ্ছে দেখো এখানে কি কি বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি বোরন, ঠিক আছে, বোরন আর তোমার কার্বন প্লাস, বোরন আর কার্বন প্লাসে তোমার কি থাকে, ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট তোমার থাকে হচ্ছে p অরবিটাল, ঠিক আছে, ভ্যাকেন্ট p অরবিটাল থাকে। আর কি আছে, অ্যালুমিনিয়াম, ধরো অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, ফসফরাস আছে, অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার, সালফার আছে, আর একটা হচ্ছে ক্লোরিন, এগুলোতে তোমার কি থাকে, ভ্যাকেন্ট
ভ্যাকেন্ট তোমার ডি অরবিটাল থাকে, ডি অরবিটাল। অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জটা যদি এদিক ওদিক করতেই না পারে, তাহলে মানে নেগেটিভ চার্জটাকে নেওয়ার তো জায়গা থাকতে হবে। এবার জায়গা বলতে কি আলটিমেটলি ভ্যাকেন্ট অরবিটাল। সো ভ্যাকেন্ট অরবিটাল থাকলেই কিন্তু এই নেগেটিভ চার্জটা কিন্তু টেক পার্ট করতে পারবে আর কি, ঠিক আছে। যেমন এখানে ফসফরাস, ফসফরাসের উপর তাহলে কি আছে ভ্যাকেন্ট ডি অরবিটাল, পজিটিভ চার্জ থাক না থাকে এর উপর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, যার জন্য কি হচ্ছে এই ডিলোকালাইজেশনটা কিন্তু পসিবল, ঠিক আছে। অক্সিজেনের উপর কিন্তু কোনো ভ্যাকেন্ট অরবিটাল থাকে না, যার জন্য বেসিক্যালি এই নেওয়ারই জায়গা নেই। পজিটিভ চার্জটা মানে নামে দেখানো পজিটিভ চার্জ, ঠিক আছে, যে আমার ইলেকট্রন ডেফিশিয়েন্ট, কিন্তু এ কিন্তু এই যে ইলেকট্রন ডেন্সিটিটা নেবে নিতে পারবে না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এই নেগেটিভ চার্জটা এটা হচ্ছে লোকালাইজড, এটা কিন্তু তোমার ডিলোকালাইজড, এটাও কিন্তু তোমার ডিলোকালাইজড, ওকে। এখানে দেখো নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ, নাইট্রোজেনও কিন্তু কোনো ভ্যাকেন্ট পি অথবা ডি অরবিটাল কিন্তু নেই, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তুমি এখানে বলতে পারো যে এটা তোমার কি, এটা তোমার হচ্ছে লোকালাইজড, এটা হচ্ছে লোকালাইজড, ওকে। সিমিলারলি তোমার এখানে CH2 সিলিকনের কিন্তু কি আছে, সিলিকনের তোমার দেখো ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাহলে তুমি বলতে পারো যে এই নেগেটিভ চার্জ এখানে চলে যেতে পারে, তাহলে এটা ডিলোকালাইজড হয়ে গেল। এখানে সালফার, সালফারের তো অলরেডি আমরা কি বললাম, সালফারের ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকে, তাহলে এই নেগেটিভ চার্জটা এখানে টেক পার্ট করতে পারে, তাহলে এটা তোমার হয়ে গেল ডিলোকালাইজড, ঠিক আছে। ডিলোকালাইজড, ক্যাপিটাল ডি, ডিলোকালাইজড। এটা কি হবে, এই অক্সিজেনের উপর নেগেটিভ চার্জগুলো এটাও কি হতে পারে, ডিলোকালাইজড দুদিক দিয়ে করতে পারে, তাহলে এটা ডিলোকালাইজড। এই যে কার্বনের উপর নেগেটিভ চার্জ আছে, সেই নেগেটিভ চার্জটা এই এন ডবল বন্ড ওর সাথে কি হতে পারে, রেজোন্যান্সে টেক পার্ট করতে পারে, তাহলে এটা কি হয়ে গেল, এই নেগেটিভ চার্জটা বা কার্বন আয়নটা বেসিক্যালি এটা ডিলোকালাইজড। এই নেগেটিভ চার্জটা কি, এই নেগেটিভ চার্জটা কিন্তু দেখো কোনোভাবেই টেক পার্ট করতে পারছে না, তাহলে এটা হয়ে গেল লোকালাইজ। এই নেগেটিভ চার্জটা কোনোভাবে কিন্তু তোমার রেজোন্যান্স বা কিছুতে টেক পার্ট করতে পারবে না, তাহলে এটা হয়ে গেল তোমার লোকালাইজড। এবার অ্যাকচুয়ালি আমরা মুভ করব কোন দিকে, রেজোন্যান্সের দিকে। এখানে তাহলে রেজোন্যান্সটা আলটিমেটলি কিছুই নয়, আমরা যে এতক্ষণ ধরে কি করছিলাম, এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে তোমার ডিলোকালাইজ করাচ্ছিলাম, এখানে নাইট্রোজেনের লোন পেয়ারটাকে ডিলোকালাইজ করিয়ে এই ডবল বন্ডেড ডেনসিটিটাকে শিফট করাচ্ছিলাম এই কার্বনটার উপরে, ঠিক আছে। এটাই বেসিক্যালি রেজোন্যান্স, মানে পাই বন্ডেড ইলেকট্রন ডেনসিটিটা যদি এদিক ওদিক শিফটেড হয়, তাহলে আমরা সেটাকে কি বলি, রেজোন্যান্স বলি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার রেজোনেটিং স্ট্রাকচারটা কিরকম হবে, সেই রেজোনেটিং স্ট্রাকচারটা হবে হচ্ছে এরকম NH2 এই এখানে তোমার হচ্ছে বেসিক্যালি নেগেটিভ চার্জ ডবল বন্ড হয়ে যাবে, পজিটিভ চার্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। এই নেগেটিভ চার্জের হচ্ছে এখানে ডিলোকালাইজ করে, তাহলে এই ডবল বন্ডের ডেনসিটিটা কোথায় যাবে, এই কার্বনটার মাথায় চলে যাবে, ঠিক আছে। তাহলে এই কার্বনটার মাথায় চলে গেল নেগেটিভ চার্জ, আলটিমেটলি তোমার এখানে ডাবল বন্ড, ঠিক আছে, ডাবল বন্ড, ওকে। এখানে দেখো নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কি হতে পারে, এখানে ডিলোকালাইজ করতে পারে, এই ট্রিপল বন্ডটা আলটিমেটলি খুলে কি হবে, এই কার্বনটার উপর নেগেটিভ চার্জের ফর্মেশন করবে, তাহলে বেসিক্যালি NH2 পজিটিভ চার্জ, এখানে ডাবল বন্ড কত হবে, C ডাবল বন্ড কত হবে, C ডাবল বন্ড CH নেগেটিভ, ঠিক আছে, C ডাবল বন্ড CH নেগেটিভ। এখানে সিমিলারলি CH2 নেগেটিভ চার্জটা তোমার এখানে ডিলোকালাইজ করতে পারে, CC বন্ডে ডিলোকালাইজ করবে, আর এই যে CC ট্রিপল বন্ড আছে, সেই ডবল বন্ড ট্রিপল বন্ডের ডেনসিটিটা থেকে একটা বন্ড ভেঙে গিয়ে তোমার কার্বনের মাথায় কি হবে, নেগেটিভ চার্জের ফর্মেশন করবে, তাহলে CH2 ডাবল বন্ড কি হবে, C ডাবল বন্ড CH নেগেটিভ। তাহলে নেগেটিভ চার্জটা জাস্ট আজকে এদিক ওদিক করছে, ঠিক আছে, তাহলে দ্যাট ইজ দ্য রেজোনেটিং স্ট্রাকচার। এবং দেখো আলটিমেটলি কিছুই নয়, আমি এতক্ষণ ধরে এতক্ষণ 20 মিনিট যে জিনিসটাকে নিয়ে বললাম, সেটাই হচ্ছে তোমার রেজোন্যান্স বেসিক্যালি, ঠিক আছে, যে ইলেকট্রন ডেনসিটিটা এদিক থেকে ওদিক শিফট করছে বাই দ্য কনজুগেশন, ঠিক আছে, সেটাই হচ্ছে বেসিক্যালি তোমার রেজোন্যান্স, ঠিক আছে। যেমন আমি দুটো রেজোনেটিং স্ট্রাকচার এখানে ড্র করবো, একটা হচ্ছে তোমার কি ফেনলের, আর একটা হচ্ছে তোমার অ্যানিলিনের। দেখো ফেনলেরটা তুমি এখানে দেখো, ফেনল হচ্ছে তোমার কিরকম, ফেনল হচ্ছে তোমার এরকম OH, ঠিক আছে, এই হচ্ছে তোমার ফেনল, ঠিক আছে, এই হচ্ছে তোমার ফেনল। তাহলে অক্সিজেনের লোন পেয়ার স্যার ডিলোকালাইজ করলো, এই বন্ডেড ইলেকট্রন ডেনসিটি ভেঙে কার্বন এলো, এই কার্বনটার মাথায় এলো, ঠিক আছে, ভালো কথা। তাহলে আমরা সেটাকে ড্র করি, ঠিক আছে, এই হচ্ছে নেগেটিভ, এই হচ্ছে ডাবল বন্ড কত হলো OH পজিটিভ চার্জ, এই, ঠিক আছে। এই নেগেটিভ চার্জটা এখানে ডিলোকালাইজ করছে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে তোমার এখানে ডাবল বন্ড OH পজিটিভ চার্জ, ঠিক আছে। এখানে ডিলোকালাইজ করলে এই বন্ডের ডেনসিটিটাকে ভেঙে কোথায় যাবে, এই কার্বনের উপর নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, ঠিক আছে। এই নেগেটিভ চার্জ ভেঙে ডিলোকালাইজ করবে, এটা তোমার এই কার্বনটার উপরে শিফটেড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কিরকম হবে ব্যাপারটা, এটা হবে কিছুটা এরকম। দেখো এখানে তোমার হয়ে আছে অলরেডি OH পজিটিভ চার্জ, এই হয়ে গেছে নেগেটিভ, এই আর এই অক্সিজেন আবার নেগেটিভ চার্জটা তোমার ডিলোকালাইজ করবে, আর এই বন্ডটা ভেঙে আলটিমেটলি অক্সিজেনটাকে নিউট্রালাইজ করে দেবে, ঠিক আছে, এই এরকম হয়ে গেছে তোমার OH, ওকে। তাহলে এইটা হচ্ছে জাস্ট ভেতরের যে রিংটা, আজকে দুটো ডবল বন্ড এদিকে ছিল, একটা বন্ড এদিকে ছিল, সেটা পুরো মানে এইরকম জাস্ট অপোজিট হয়ে গেছে, এরকম কি হয়েছে, অপোজিট হয়ে গেছে, এই দুটো ডবল বন্ড আজকে এদিকে চলে এসেছে, আর এই সিঙ্গেল বন্ডটা ওদিকে চলে গেছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার। এবার কেন আমি এগুলো দেখাচ্ছি সেগুলো পরে বলবো যে কেন দেখাচ্ছি। দেখো অ্যানিলিনের ক্ষেত্রে সিমিলার এক্সপ্লেনেশন, অ্যানিলিন এই হচ্ছে বেসিক্যালি তোমার NH2 নাইট্রোজেনের লোন পেয়ারটা এখানে ডিলোকালাইজ করলো, এই বন্ডের ডেনসিটি ভেঙে কোথায় গেছে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, ঠিক আছে। আমি জাস্ট এঁকে দেখিয়ে দিচ্ছি, NH2 পজিটিভ নেগেটিভ এরকম,
এই নেগেটিভ চার্জ লোকালাইজ করেছি, প্যারা পজিশনে গেল। এই হচ্ছে নেগেটিভ চার্জ, ডাবল বন্ড NH2 পজিটিভ চার্জ, এইটা এই নেগেটিভ চার্জ লোকালাইজ করেছি, এটা অক্সিজেন এই সরি কার্বনের মাথায় গেল। তাহলে এই হচ্ছে নেগেটিভ, এই ডাবল বন্ড NH2 পজিটিভ চার্জ, ঠিক আছে। এই আর নেগেটিভ চার্জ তোমার ডিলোকালাইজ করছে, এটাকে নিউট্রালাইজ করছে নাইট্রোজেনটাকে, ঠিক আছে। তাহলে এখানে তোমার কি হলো, NH2 হয়ে গেল এই। ওকে, তাহলে দ্যাট ইজ দ্য রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে। তোমাকে এই রেজোনেটিং স্ট্রাকচারগুলো একটু কিন্তু ড্র করা জানতে হবে, ঠিক আছে। এবার আমি একটা রুলস অ্যাকচুয়ালি বলবো, সেই রুলটা হচ্ছে যে এই রেজোন্যান্স স্ট্রাকচারস গুলো তোমাকে দেখো, তোমাকে কোশ্চেন কিরকম দেবে, বলবে যে উইচ যে ফেনলটা আছে সেই ফেনল তোমাকে বলবে জাস্ট রেজোনেটিং স্ট্রাকচারস গুলোকে ড্র করো এবং তার মধ্যে কোনটা মেজর মানে কোনটা মোর স্টেবল। রেজোনেটিং স্ট্রাকচার তো এত হতে পারে, বা অ্যানিলিনের ক্ষেত্রে এতগুলো কটা 1 2 3 4 5 5টা রেজোন্যান্স স্ট্রাকচার হতে পারে। সো কোনটা মোর মানে কোনটা মোর স্টেবল তোমার রেজোন্যান্স স্ট্রাকচার, সেটাকে তোমাকে ফাইন্ড আউট করতে দিতে পারে, ঠিক আছে। তাহলে তার জন্য তোমাকে একটা আমি রুল বলছি, সেটা হচ্ছে OLS রুল। তুমি কিভাবে মনে রাখবে, OLS পরপর মানে এই ট্রেনটাকে তুমি ফলো করবে, ঠিক আছে। এইভাবে এই ট্রেনটাকে তুমি ফলো করবে, ও আগে ওটাকে চেক করবে, তারপর হচ্ছে এলটা, তারপর হচ্ছে এসটা। ওটা কি, ও হচ্ছে অক্টেট। অক্টেটটা তোমাকে কমপ্লিট আছে কিনা সেটাকে তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। অক্টেটটা তোমাকে আগে কমপ্লিট আছে কিনা সেটাকে তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অক্টেটটাকে তুমি মানে অক্টেটটা ফুল আছে কিনা সেটা তুমি চেক করলে, চেক করার পর তারপর তুমি দেখবে যে নিউট্রাল নাকি চার্জড, ঠিক আছে। নিউট্রাল নাকি চার্জ, নিউট্রাল গুলো মানে নিউট্রাল, যেমন হচ্ছে এইটা আর এইটা নিউট্রাল, ঠিক আছে। যেমন এখানে কোনো চার্জের ফরমেশন কিন্তু নেই, কিন্তু এখানে দেখো এই অক্সিজেনের উপর পজিটিভ চার্জ আছে, তাহলে ওটা বেসিক্যালি চার্জ স্পিসিস, আর এগুলো হচ্ছে নিউট্রাল। তাহলে নিউট্রাল স্পিসিস তোমার বেশি স্টেবল রাদার দ্যান চার্জড, বোঝা গেল। সেকেন্ড হচ্ছে লোকালাইজেশন অফ চার্জ। লোকালাইজেশন অফ চার্জ মানে কি, পজিটিভ চার্জ লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথাতেই কিন্তু ভালো, ঠিক আছে। মানে পজিটিভ চার্জ কিন্তু কার্বনের উপরেই ভালো রাদার দ্যান তোমার অক্সিজেনের উপর। অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম বা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপর কিন্তু তোমার নেগেটিভ চার্জটাই প্রেফার হবে, ঠিক আছে। ওকে, যেমন হচ্ছে সেপারেশন অফ চার্জ, ঠিক আছে। সেপারেশন অফ চার্জ, এস ফর সেপারেশন অফ চার্জ। সেপারেশন অফ চার্জ মানে হচ্ছে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, মানে যারা সিমিলার চার্জ তারা কিন্তু যতটা ডিসটেন্সে থাকতে পারে ততই কিন্তু তাদের জন্য বেটার, আর ততই কিন্তু সেই রেজোন্যান্স মানে যে রেজোন্যান্স স্ট্রাকচারটা সেটা কিন্তু মোর স্টেবল হবে। আর অপোজিট যদি চার্জ থাকে তাহলে তারা যত ক্লোজ থাকবে তত তোমার কি হবে, তত সেই রেজোন্যান্স স্ট্রাকচারটা তত বেশি করে স্টেবিলাইজড হবে। এবার দেখো আমি যেমন এই তিনটে কোশ্চেন, তো এইখানে তোমাকে কি হবে দেখো, এটা যদি আমি নাম দিই A, ঠিক আছে, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, এটা হচ্ছে D, আর এটা হচ্ছে E, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমটা অনুযায়ী দেখো প্রত্যেকটার ক্ষেত্রে এইগুলো তুমি চেক করে নেবে আবার অক্সিজেনের রেসপেক্টে যে অক্টেট গুলো সব কমপ্লিট হয়ে আছে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাটমেই তোমার এখানে অক্টেট কমপ্লিট হয়ে আছে, তাহলে অক্টেট সবই তোমার ফুল হয়ে আছে। এর মধ্যে নিউট্রাল নাকি, নিউট্রাল গুলো আগে প্রেফারেন্স হবে, তারপর চার্জ গুলো। তাহলে নিউট্রাল গুলো মোর স্টেবিলাইজড, ঠিক আছে, A আর E। তাহলে A, ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখবো যে A ইজ ইকুয়াল টু E, এটা সব থেকে এটা কি হবে, আগে হবে। তারপর কি হচ্ছে দেখো, তাহলে BCD পড়ে রইলো, BCD। এবার হচ্ছে এবার কি হচ্ছে, লোকালাইজেশন অফ চার্জ। তাহলে লোকালাইজেশন অফ চার্জ দেখো, লোকালাইজেশন অফ চার্জটার এখানে কোনো মানে হলো না, কারণ অক্সিজেনের উপর সব পজিটিভ চার্জ আছে আর কার্বনের উপর তোমার নেগেটিভ চার্জগুলোই কিন্তু আছে, ঠিক আছে। তাহলে লোকালাইজেশন অফ চার্জের এখানে কোনো মানে দাঁড়ায় না। এবার সেপারেশন অফ চার্জটা আলটিমেটলি কি, সেপারেশন অফ চার্জ মানে হচ্ছে আলটিমেটলি যে এই যে অপোজিট চার্জ আছে পজিটিভ নেগেটিভ, এরা যত ক্লোজার মানে প্রক্সিমিটিতে থাকবে তত তোমার কি হবে, স্টেবিলাইজড হবে, ঠিক আছে। যেমন এইটা পজিটিভ নেগেটিভ, এখানে তোমার কি হচ্ছে, এইটা হচ্ছে তোমার পজিটিভ নেগেটিভ, তাহলে এরা ক্লোজার প্রক্সিমিটিতে আছে, কিন্তু এই সি তে দেখো অনেকটা দূরে আছে, মানে এটা বেসিক্যালি কোথায় আছে, প্যারা পজিশনে আছে, কিন্তু এটা তোমার অর্থ পজিশনে আছে, ঠিক আছে। তো যার জন্য বেশি করে স্টেবিলাইজড হবে বি, ঠিক আছে। বি ইজ ইকুয়াল টু তোমার হবে হচ্ছে ডি, তারপর তোমার লাস্টে হবে হচ্ছে সি, এইটা অর্ডার তোমার চলবে, ঠিক আছে। দেখো তাহলে সিমিলার এক্সপ্লেনেশন এইটার ক্ষেত্রে, অ্যানিলিনের ক্ষেত্রে সিমিলার এক্সপ্লেনেশন, কেন স্যার, আলটিমেটলি জিনিসটা তো একই দাঁড়িয়েছে, ঠিক আছে। দেখবেন এটা হচ্ছে নিউট্রাল, এটা নিউট্রাল, তাহলে এ আর ই সবার আগেই আসবে। তারপর হচ্ছে তোমার দেখো পজিটিভ নেগেটিভ এই যে কাছাকাছি আছে, আর এটা তোমার অনেকটা ডিসটেন্সে আছে, ঠিক আছে, যার জন্য বেসিক্যালি এই দুটো স্টেবিলাইজড, মানে বি আর ডি, আর তারপর হচ্ছে তোমার কি ই, ওকে, এই তারপর হচ্ছে তোমার সি, ঠিক আছে। এই সিমিলার এক্সপ্লেনেশন তোমার এইটা ফেনক্সাইডের জন্য, ফেনক্সাইডের এটা হচ্ছে রেজোন্যান্স স্ট্রাকচার। ফেনক্সাইডেও তোমার কি হবে দেখো, এইগুলো হচ্ছে সব কি, এগুলো দেখো প্রত্যেকটাই তোমার চার্জড, এই দেখো এগুলো হচ্ছে প্রত্যেকটাই তোমার চার্জড, এটা হচ্ছে তোমার প্রত্যেকটাই তোমার কি, প্রত্যেকটাই হচ্ছে তোমার চার্জড। এবার অক্টেট তো সব জায়গাতেই কমপ্লিট, এখানে তুমি একবার চেক করে নেবে অক্টেটটা সব জায়গাতেই কমপ্লিট। এবার হচ্ছে নিউট্রাল আর চার্জ, এখানে তো স্যার সবাই চার্জড, ঠিক আছে, তাহলে আমরা যেতে পারছি না, প্রথমটা আমরা যেতে পারলাম না। এবার হচ্ছে লোকালাইজেশন অফ চার্জ, দেখো এখানে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, আজকে নেগেটিভ চার্জটা কার্বনের উপর, এখানে নেগেটিভ চার্জটা কার্বনের উপর, এখানে নেগেটিভ চার্জটা কার্বনের উপর, কিন্তু এখানে হচ্ছে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ, তাহলে এইটা।
নেগেটিভ চার্জ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপর মানে এলিমেন্টের ওপর থাকা কিন্তু প্রেফারেন্স বেশি, ঠিক আছে, রাদার দেন পজিটিভ চার্জ কিন্তু লেস ইলেকট্রোনেগেটিভে থাকা বেটার, বা নেগেটিভ চার্জ কিন্তু লেস ইলেকট্রোনেগেটিভ যে এলিমেন্ট মানে কার্বন তার মধ্যে থাকা কিন্তু প্রেফার্ড নয়, ঠিক আছে। তাহলে বেসিক্যালি বি সি ডি এরা লিস্ট স্টেবল কম্পেয়ার টু এ এন্ড ই। তাহলে এ আর ই, এ ইজ ইকুয়াল টু ই কিন্তু সবার আগে চলে এলো, ঠিক আছে। তারপর হচ্ছে বি সি আর ডি। তাহলে এখানে দেখো বি সি আর ডি এর মধ্যে তুমি কি করে কম্পারিজন করবে? স্যার এখানে তো ফেসে গেলাম, কারণ পজিটিভ চার্জ তো কোথাও নেই। দেখো একটু মাথাটা খাটাও, ঠিক আছে। যেখানে কি করতে হবে দেখো, এই বন্ডটা বেসিক্যালি পোলার বন্ড, তাহলে পোলার বন্ড হওয়ার জন্য তুমি এটাকে ডেল্টা নেগেটিভ লিখতে পারো আর এটাকে তুমি ডেল্টা পজিটিভ লিখতে পারো, ঠিক আছে। ডেল্টা নেগেটিভ বন্ড ভাঙার দরকার নেই, ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ। তাহলে এই কার্বনটা হচ্ছে ডেল্টা পজিটিভ, ঠিক আছে। তাহলে এইটা কাছাকাছি আছে, এখানেও সিমিলারলি কি আছে, এইটার রেসপেক্টে এই নেগেটিভ চার্জটা কাছাকাছি আছে, কিন্তু এই ডেল্টা পজিটিভের রেসপেক্টে এই নেগেটিভ চার্জটা অনেকটা দূরে আছে। তাহলে বি ইজ ইকুয়াল টু তোমার ডি হয়ে গেল, তারপর তোমার কি হবে, তারপর তোমার হবে সি, মানে উপরের ট্রেনটাই তোমার আলটিমেটলি চলছে, বোঝা গেল। এখানে এই কোশ্চেন্স গুলো আমাদের কি করতে হবে দেখো, এগুলো আমাদের রেজোনেটিং স্ট্রাকচারস গুলোকে একটু ড্র করতে হবে, ঠিক আছে। এখানে আমরা কি করব, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা রেজোনেটিং স্ট্রাকচার গুলো আমরা ড্র করব। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার গুলো আমরা ড্র করি, দেখো এটাকে বলা হয় পাইরল, ঠিক আছে। এখানে একটা NH হবে, সো NH লোন পেয়ার আছে, এটাকে বলা হয় পাইরল, এটাকে বলা হয় ফিউরান, এটাকে বলা হয় থায়োপিন। এটা তো সবাই জানে পিরিডিন, এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে ন্যাপথলিন, আর এটাকে বলা হচ্ছে অ্যানথ্রাসিন। এটা লিনিয়ার ফর্মে আছে, যখন এটা এই রিংটা অ্যাকচুয়ালি এর মাথায় যখন বসে থাকে অ্যাঙ্গুলার ফর্মে, তখন তাকে বলা হয় ফেনান্থ্রিন, ঠিক আছে। ওকে, ফেনান্থ্রিন, আর এটা বেসিক্যালি হচ্ছে অ্যানথ্রাসিন, ওকে। তো দেখো এখানে আমরা কি করব, এক এক করে রেজোন্যান্স স্ট্রাকচার গুলো ড্র করি, ঠিক আছে। তাহলে এই বন্ডের ডেনসিটি এখানে, স্যার এই ডবল বন্ডের ডেনসিটি এখানে নেগেটিভ চার্জ, ঠিক আছে। আমি তাড়াতাড়ি করে ড্র করে দিচ্ছি ব্যাপারটা। পজিটিভ চার্জ এই হচ্ছে হাইড্রোজেন, আর এখানে তোমার ডবল বন্ড হয়েছে, ঠিক আছে। এই নেগেটিভ চার্জ এখানে রিলোকালাইজ করলে এই বন্ডের ডেনসিটি তোমার এখানে নেগেটিভ, ওকে। নাইট্রোজেন পজিটিভ চার্জ, ঠিক আছে। এই হচ্ছে নেগেটিভ, এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এই নাইট্রোজেন নেগেটিভ চার্জ, ঠিক আছে। এই নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার পজিটিভ চার্জ বেসিক্যালি, এই হচ্ছে নেগেটিভ চার্জ, আর এই, ঠিক আছে। এই নেগেটিভ চার্জ এখানে গেল, এই নেগেটিভ চার্জ তোমার আলটিমেটলি এখানে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে ডবল বন্ড, এই হচ্ছে পজিটিভ চার্জ, এই হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে। এই ডবল বন্ড হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন ডিলোরাইজ হলো এখানে, ঠিক আছে। ওকে, অক্সিজেনের ক্ষেত্রে সিমিলার ভাবে এই ডবল বন্ড লোন পেয়ারটা তোমার এখানে ডিলোকালাইজ করলো, এটা কার্বনের উপর তোমার নেগেটিভ চার্জ ফর্মেশন হয়েছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে নেগেটিভ চার্জ, এখানে ডবল বন্ড, এই হচ্ছে পজিটিভ, এই অক্সিজেন ডিলোকালাইজ করছে, এটা তোমার এখানে নেগেটিভ চার্জের ফর্মেশন করছে, ঠিক আছে। ওকে, তাই হলো। এই হচ্ছে অক্সিজেন, আর এই হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, এই ডবল বন্ড হয়েছে, ডবল বন্ড হচ্ছে পজিটিভ চার্জ হয়েছে, ঠিক আছে। এই ও মাইনাস ডিলোকালাইজ করছে, এই ডবল বন্ডের ডেনসিটি এখানে গিয়ে তোমার নেগেটিভ চার্জের ফর্মেশন করলো, ঠিক আছে। এই হচ্ছে অক্সিজেন, এই ডবল বন্ড, ওকে। এই হচ্ছে পজিটিভ চার্জ, এই হচ্ছে নেগেটিভ চার্জ, আর এইটা এই ডবল বন্ড ডেনসিটি এখানে, এই বন্ড ডেনসিটি এখানে নেগেটিভ। তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো, এই অক্সিজেন এখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, এই হচ্ছে তোমার ডাবল বন্ড অ্যাজ ইট ইজ, এখানে তোমার ডাবল বন্ড, আর এই হচ্ছে পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ এখানে, আলটিমেটলি তোমার এখানে মুভ করে গেল, এই হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। এটা স্টেবিলাইজড হয়ে গেছে, তাহলে তুমি কি বলতে পারো, এটা হচ্ছে তোমার ফিউরান, ঠিক আছে। সিমিলারলি তোমার থায়োপিনটাকে তুমি যদি ড্র করো, থায়োপিনটার ক্ষেত্রে এক্সট্রা হয়, মানে এক্সট্রা রেজোন্যান্স অ্যাকচুয়ালি হয়, মানে এক্সট্রা রেজোন্যান্স স্ট্রাকচার, ঠিক আছে, হয়, কিন্তু আমরা সেটা এখানে দেখাচ্ছি না, ঠিক আছে। দুভাবেই করা যায় একই ব্যাপার। এই হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে, পজিটিভ চার্জ আছে, তাহলে এই নেগেটিভ চার্জ তোমার ডিলোকালাইজ করলো, সালফার এটা নেগেটিভ করলো, এই সালফার এখানে হচ্ছে নেগেটিভ চার্জ, ডাবল বন্ড, এই নেগেটিভ চার্জ এখানে, ঠিক আছে। তাহলে এইটা গিয়ে কি করছে, এখানে নেগেটিভ চার্জের ফর্মেশন করছে, ঠিক আছে। এই হচ্ছে সালফার, এখানে ডবল বন্ড হয়েছে, এখানে তোমার নেগেটিভ চার্জ হয়েছে, এই হচ্ছে ডবল বন্ড, ঠিক আছে, পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ এখানে ডিলোকালাইজ করবে, এইটাকে এখানে নেগেটিভ ফর্মেশন করবে, কার্বনের মাথায় নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ এখন কি হবে, স্যার এই নেগেটিভ চার্জ এখন আপনার ডিলোকালাইজ করবে এখানে, আর এই বন্ডের ডেনসিটি আপনার সালফারটাকে নিউট্রাল করে দেবে, ঠিক আছে, সালফারটাকে কি করবে, নিউট্রাল করে দেবে। দেখো এই তিনটের ক্ষেত্রে, বা আচ্ছা পিরিডিনটার ক্ষেত্রে আমি ড্র করে নিই, পিরিডিনটার ক্ষেত্রেও আমি ড্র করে নিই, ঠিক আছে। দেখো এখানে তোমার মনে হতে পারে স্যার নাইট্রোজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, এই মোর ইলেকট্রোনেগেটিভ,
বা নাইট্রোজেনের উপর অলরেডি তোমার লোন পেয়ার আছে, তাহলে স্যার নাইট্রোজেনের উপর এই যে ডবল বন্ডেড ডেন্সিটি সেটা কি করে শিফটেড হতে পারে? দেখো কার্বনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি ভেরি হাই, তো হাই হওয়ার জন্য কি হয়, এই ডবল বন্ডেড ডেন্সিটিটাও নিজের দিকে ক্যাপচার করে নেয়, ঠিক আছে? তাহলে এই বন্ডেড ডেন্সিটি এর মাথায় গিয়ে কি হলো স্যার, নেগেটিভ চার্জ হলো, তাহলে আলটিমেটলি কি হয়েছে, আলটিমেটলি এই হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এই হচ্ছে নেগেটিভ চার্জের ফর্মেশন করেছে এই, তাহলে এই নেগেটিভ চার্জ অ্যাজ ইট ইজ যেমন থাকলো পজিটিভ চার্জ তোমার ফর্মেশন হয়েছে এখানে, ঠিক আছে? তারপর কি হতে পারে, এই বন্ডেড ডেন্সিটি এখানে শিফট করতে পারে, তাই শিফট করলো স্যার, এই হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে? দেখো তাহলে এখান থেকে শিফট হয়ে গেছে মানে আলটিমেটলি পজিটিভ চার্জটা এখানে, ঠিক আছে? পজিটিভ চার্জটা এখানে, এই বন্ডেড ডেন্সিটি তোমার কোথায় এসে গেছে এখন, এই বন্ডেড ডেন্সিটি তোমার এখানে শিফট হয়ে গেছে, ঠিক আছে? নেগেটিভ চার্জ তোমার এখানে, ঠিক আছে? তাহলে এই ডবল বন্ডেড ডেন্সিটি এখন তোমার এখানে শিফট হতে পারে, তাই শিফট হলো, তাহলে এই হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে? তাহলে কি হলো, এই ডবল বন্ডেড ডেন্সিটি, এই ডবল বন্ডেড ডেন্সিটি দেখো এখানে তোমার পজিটিভ চার্জ ডেভেলপ হয়েছে, এই হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে এই নেগেটিভ চার্জ এখানে কিন্তু যদি ডিলোকালাইজ করে যায় তাহলে তোমার পিরিডিনের রিফরমেশন কিন্তু এখানে হয়ে যাবে, পিরিডিনের কিন্তু তোমার রিফরমেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই যে আমি চারটে কি করেছি, রেজোন্যান্স স্ট্রাকচার কিন্তু ড্র করেছি, রেজোনেটিং স্ট্রাকচার যেগুলোকে বলা হয়, ঠিক আছে? সেই রেজোনেটিং স্ট্রাকচারের মধ্যে কোনটা মোর কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, দেখো প্রত্যেকের ক্ষেত্রে তুমি অক্টেটটা একবার করে করে দেখবে, ঠিক আছে? অক্টেটটা ফুল আছে কিনা, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অক্টেটটা তোমার ফুল হয়ে আছে, ঠিক আছে? সো অক্টেট তোমার এখানে ফুল, অক্টেটটা যেহেতু তোমার ফুল তাহলে তুমি এখানে কি বলতে পারো, দেখো অক্টেটটা তোমার এখানে ফুল, তাহলে তুমি এখানে বলতে পারো যে এবার তোমাকে দেখতে হবে যে কোনটা নিউট্রাল আর কোনটা তোমার চার্জ। দেখো এটা নিউট্রাল, ঠিক আছে? এটাকে যদি আমি নাম দিই এ, ঠিক আছে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই, প্রত্যেকটার ক্ষেত্রে আমি ধরে নিলাম এটা এটা এ এর রো, এটা বি এর রো, এটা সি এর রো, এটা ডি এর রো, এটা ই এর রো, ঠিক আছে? ওকে, দেখো এই সালভ এইটা আর এইটা, এটা তো স্যার একই ব্যাপার, এইটা অক্সিজেন এটা অক্সিজেন একই ব্যাপার, এটা আর এটা একই, ঠিক আছে? কারণ এদের বন্ডগুলো এদিক ওদিক ঘোরার কোনো ব্যাপারও নেই, ঠিক আছে? একই লাগছে, সেই জন্য আমি ওটা নাম দিইনি, ঠিক আছে? সো দেখো নিউট্রাল গুলো তোমার মোর প্রেফার, মানে এ আর ই, এ ইজ ইকুয়াল টু তোমার ই হবে, ঠিক আছে? মানে এগুলো মোর স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, ঠিক আছে? তারপর পজিটিভ নেগেটিভ তোমার কি হতে হবে, কাছাকাছি থাকতে হবে, তাই না? কাছাকাছি, তাহলে পজিটিভ নেগেটিভ কাছাকাছি কোথায় আছে, দেখো এখানে তোমার কাছাকাছি, এখানে কাছাকাছি আছে, আর এখানে তোমার কাছাকাছি আছে, আর এখানেও তোমার কিন্তু এখানে দূরে আছে, আর এখানে তোমার কিন্তু দূরে আছে, তাহলে দুটো তোমার কাছাকাছি, মানে হচ্ছে সি আর ডি, সি ইজ ইকুয়াল টু তোমার ডি হবে, আর কি হবে, আর হচ্ছে তোমার ই ইজ ইকুয়াল টু তোমার কি হবে, মানে বি ইজ ইকুয়াল টু তোমার হবে যেটা, সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু তোমার যেটা হবে সেটা হচ্ছে ই। দেখো আচ্ছা আমরা মনে হচ্ছে একটা ভুল করেছি, সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু ই হবে না বাবা, আমি ই হচ্ছে তো এটা, আমি ভুল করে এটাকে ধরে ফেলেছি, ঠিক আছে? এ তোমার একটাই হবে, ঠিক আছে? এ সবার আগে থাকবে, ঠিক আছে? সব থেকে এইটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে? নিউট্রাল, তারপর হচ্ছে তোমার বি আর ডি, ঠিক আছে? কারণ দেখো এখানে পজিটিভ নেগেটিভ অনেকটা দূরে দূরে, এখানে পজিটিভ নেগেটিভ অনেকটা দূরে দূরে, তাহলে বি আর ই হবে এখানে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, বি আর ই অনেকটা দূরে দূরে, ঠিক আছে? বি এতে আর ই এতে অনেকটা দূরে দূরে আছে, কিন্তু সি আর ডি এতে তোমার কি আছে, কাছে কাছে আছে, তাহলে সি ইজ ইকুয়াল টু তোমার ডি হবে, তারপর হচ্ছে তোমার হচ্ছে বি ইজ ইকুয়াল টু তোমার হবে হচ্ছে ই, ঠিক আছে? দেখো এই ট্রেন্ডটা তোমার কিন্তু চলবে, আশা করছি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। সিমিলার এক্সপ্রেশন দেখো এ সবার আগে হবে, কেন, কারণ এটা হচ্ছে চার্জ নয়, নিউট্রাল, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার এ সবার আগে হয়ে গেল, তারপর হচ্ছে তোমার কোনটা, এইটা, দেখো পজিটিভ নেগেটিভ অনেকটা দূরে দূরে, এখানে পজিটিভ নেগেটিভ কি, পজিটিভ নেগেটিভ অনেকটা দূরে দূরে, আর পজিটিভ নেগেটিভ এখানে কাছে, পজিটিভ নেগেটিভ এখানে কাছে, তাহলে এ আগে হবে, তারপর হচ্ছে সি আর ডি হবে, ঠিক আছে? তারপর তোমার হবে হচ্ছে এইটা ই বি, আর একটা হচ্ছে ই, ঠিক আছে? মানে এই ট্রেনটা তোমার এখানেও চলবে, ঠিক আছে? তাহলে এই ট্রেনটা তোমার এখানেও চলবে, ঠিক আছে? সিমিলার এক্সপ্লেনেশন হচ্ছে তোমার তারপরেরটা, তো এ গ্রেটার দেন তোমার সি ইজ ইকুয়াল টু ডি, তারপর হচ্ছে বি ইজ ইকুয়াল টু ই, বোঝা গেল? তাহলে এই তিনটে কেসেই তোমার এরকম ব্যাপারটা চলেছে। এবার দেখো এখানে তোমাকে কি বলে যে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেনসিটি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে সেটাকে তোমাকে দেখাতে হয়। দেখো এখানে তোমার কার্বনগুলো প্রত্যেকটাই কার্বনের উপর দেখো নেগেটিভ চার্জ, কোনো না কোনো ভাবে কার্বনের উপর কি হয়েছে, নেগেটিভ চার্জগুলো ডেভেলপ হয়েছে। তাহলে আমি কি এখানে লিখতে পারি যে এই কার্বনগুলোর উপর ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ঠিক আছে? আর নাইট্রোজেনটার উপর কি অ্যাকচুয়ালি ডেল্টা পজিটিভ, ঠিক আছে? এবার ইলেকট্রন ডেনসিটি স্যার কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, পজিটিভ টু নেগেটিভ ফ্লো করে। তাহলে এই যে ইলেকট্রনের যে পোল মানে কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে সেটা হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে? কোন দিক থেকে কোন দিকে, ডাইপোলের ডাইরেকশনটা কোন দিকে, এই তলা থেকে ওপর দিকে, কারণ ডেল্টা পজিটিভ থেকে ডেল্টা নেগেটিভের দিকে যাচ্ছে, বোঝা গেল? সিমিলার এক্সপ্লেনেশন তোমার এখানে, এই হচ্ছে ডেল্টা নেগেটিভ, এই হচ্ছে ডেল্টা নেগেটিভ, এই হচ্ছে ডেল্টা নেগেটিভ, এই হচ্ছে ডেল্টা নেগেটিভ। কেন স্যার ডেল্টা নেগেটিভ করলে, কারণ এই কার্বনগুলোর দেখো প্রত্যেকটা কার্বনের উপর কিন্তু তোমার নেগেটিভ চার্জ ডেভেলপ হয়েছে, আর অক্সিজেনের উপর কিন্তু ডেল্টা পজিটিভ। এবার ইলেকট্রনের ফ্লো কোন দিক থেকে কোন দিকে হয়, পজিটিভ টু নেগেটিভ, তাহলে এর মানে ডাইরেকশনটা কোন দিকে হবে, ওপর দিকে হবে, বোঝা গেল?
আরেকটা কি সালফারের ক্ষেত্রেও সিমিলার এক্সপ্লেনেশন, তোমার ডাইরেকশনটা কোন দিকে হবে, আপওয়ার্ড ডাইরেকশনেতে হবে, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট কোনগুলো, এইটা এইটা এইটা, ঠিক আছে। কিন্তু তোমার দেখো পজিটিভ টু নেগেটিভ, আলটিমেটলি আমি কি বললাম, পজিটিভ থেকে নেগেটিভের দিকে তোমার ইলেকট্রন ডেনসিটিটা ফ্লো করে, তাহলে পজিটিভ টু নেগেটিভ যদি ফ্লো করে তাহলে কি হবে, এটা ডাউনওয়ার্ডে ফ্লো করবে। কেন স্যার, কেন স্যার, কেন স্যার, কেন স্যার, এর কারণ হচ্ছে দেখো এখানে তোমার নাইট্রোজেনের উপর নেগেটিভ 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 সবসময় নেগেটিভ চার্জ বসে আছে, তাহলে পজিটিভ টু নেগেটিভ ইলেকট্রন ডেনসিটি ফ্লো করে, কারণ মানে পজিটিভ পজিটিভ পজিটিভ, মানে এখানে তুমি পিরিডিনটা লিখতে পারো যে ডেল্টা, ঠিক আছে, ডেল্টা ডেল্টা তোমার পজিটিভ, এখানে হচ্ছে দেখো এখানে তো তুমি ডেল্টা পজিটিভ লিখতে পারো না, যে যে পজিশনস গুলো আসছে ডেল্টা পজিটিভ, ঠিক আছে, ডেল্টা পজিটিভ, ডেল্টা পজিটিভ, ঠিক আছে, আর এখানে তুমি লিখতে পারো ডেল্টা নেগেটিভ। সো আলটিমেটলি এরকমের জন্য আমরা বলতে পারি যে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেনসিটি কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে, ডেল্টা পজিটিভ টু ডেল্টা নেগেটিভ, বোঝা গেল। তোমাকে এই কোশ্চেনস গুলো যায় যে ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে ফ্লো করছে তার যে ডাইরেকশনের যে অ্যারোটা সেটা তুমি লিখো, তোমাকে শর্ট কোশ্চেনে তুলে দেয়, সো তোমাকে ঠিক করতে হয়, ওকে। সো এই চারটে তুমি একটু মাথায় রাখবে, রেজোনেটিং স্ট্রাকচার গুলো মনে রাখবে, কোনটা মোর স্টেবল কোনটা লেস স্টেবল, ঠিক আছে, সেই অর্ডার অনুযায়ী তোমাকে সাজাতে দিতে পারে, সেটা তুমি একটু মাথায় রাখবে। এবার দেখো এখানে তোমাকে আমি তিনটে কোশ্চেন, মানে কোশ্চেন নয়, তিনটে অ্যাকচুয়ালি দিয়েছি, যেমন বেনজিন। বেনজিনটা কি স্যার, বেনজিনটা রেজোন্যান্স যদি করে তাহলে আমরা এতক্ষণ ধরে দেখে আসছি এর রেজোনেটিং স্ট্রাকচার স্যার একরকম ভাবেই পসিবল, মানে এই দুটো যে বন্ড আছে সেই এই দুটো বন্ড এদিকে যেতে পারে আর এই একটা সিঙ্গেল বন্ড এরকম, ঠিক আছে, মানে জাস্ট এটা কি হতে পারে, মানে এই জিনিসটা জাস্ট এরকম হয়ে যেতে পারে, এই একটা বন্ড তোমার এদিকে আসতে পারে আর এই দুটো বন্ড তোমার এদিকে চলে যেতে পারে, আর কিছু হতে পারে না, ঠিক আছে। আর এবার তুমি যা ভাবি করে নাও না কেন, এটাকে যদি এবার আবার ঘোরাই তাহলে তোমার এটা ব্যাকে আসবে, বোঝা গেল, এই হচ্ছে এটা রেজোনেটিং স্ট্রাকচার। আচ্ছা প্রত্যেকটাতে আমি ডবল অ্যারো দিচ্ছি না, কিন্তু তুমি এই ডবল অ্যারো গুলো দিয়ে নেবে, ঠিক আছে, ডবল অ্যারো গুলো দিয়ে নেবে, কেন, কারণ স্যার এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই এক একটা রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার গুলো আমি অ্যারোতে যখন বলেছিলাম সেই অ্যারো গুলো তোমাকে কিন্তু একটু দেখে নিতে হবে, ওকে। দেখো এখানে স্যার কি হতে পারে, এখানে তুমি যদি রেজোনেটিং স্ট্রাকচারস গুলোকে ড্র করে দেখো, তাহলে এই বন্ডের ডেনসিটি ধরো, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে আসছে, এই বন্ডের ডেনসিটি তোমার ওদিকে যাবে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে আসবে, ঠিক আছে, তাহলে কিরকম হচ্ছে ব্যাপারটা, কিরকম হচ্ছে ব্যাপারটা স্যার, ব্যাপারটা এরকম হচ্ছে আলটিমেটলি, দেখুন এই বন্ডের ডেনসিটি এখানে, এটা এখানে, এটা এখানে, আলটিমেটলি জাস্ট এটা খালি ঘুরে গেছে, এই রিংটা এরকম ভাবে ছিল, জাস্ট এরকম ভাবে ঘুরে গেল, তাই হয়েছে, ঘুরে গেছে। এবার ঘোরার জন্য কি হয়েছে দেখো, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে, আলটিমেটলি কি হতে পারে, মানে রেজোনেটিং স্ট্রাকচার কতগুলো হতে পারে সেটা জাস্ট আমরা চেক করছি রেজোনেটিং স্ট্রাকচারস গুলোকে ড্র করে করে, ঠিক আছে। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার স্যার কতগুলো হলো আলটিমেটলি, দেখো তুমি বলতে পারো, দেখো এটা খালি জাস্ট অপোজিট হয়ে গেছে, তাহলে এই রিংটা আজকে এদিকে চলে এসেছে, এই রিংটা আজকে ওদিকে চলে গেছে, মানে এটার একদম এইভাবে যদি আমি ঘুরিয়ে দিই, মানে এইটার সোজা কথা মিরর ইমেজ হচ্ছে ওইটা, ঠিক আছে, মানে এইভাবে যদি ঘুরিয়ে দিই তাহলেই তোমার এটার ফর্মেশন হবে। তাহলে দেখো এটা বেনজিন, বেনজিন হচ্ছে একটা রেজোন্যান্স স্ট্রাকচার দ্বারা স্টেবিলাইজড, এখানে ন্যাপথালিন, ন্যাপথালিন হচ্ছে দুটো রেজোনেটিং, বা তুমি বলতে পারো দুটো রেজোনেটিং স্ট্রাকচার দ্বারা স্টেবিলাইজড। তাহলে সিমিলারলি তোমার এখানে কি হবে, অ্যানথ্রাসিন কোনটা হবে, কত হবে, তিনটে রেজোনেটিং স্ট্রাকচার দ্বারা স্টেবিলাইজড হবে। তাহলে কি করে হবে ব্যাপারটা, কি করে হবে ব্যাপারটা, দেখো আমি যদি এখানে দেখাই, আলটিমেটলি দেখো আমি একটাতেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখো এই বন্ডের ডেনসিটি তোমার এদিকে মুভ করবে, এই বন্ডের ডেনসিটি তোমার এদিকে আসবে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে যাবে, তাহলে এইখানে তোমার কি হবে, একটা সিঙ্গেল বন্ড হবে, তাহলে এই সিঙ্গেল বন্ডটার সাথে তারপর এই ডবল বন্ডটা তোমার ক্যাপচার মানে এদিক ওদিক করবে, ঠিক আছে, তারপর এখানে তোমার সিঙ্গেল বন্ড হবে, এই সিঙ্গেল বন্ডটার সাথে এই বন্ডটা অ্যাকচুয়ালি সিমিলারলি যেমন তুমি এই ন্যাপথালিনটার ক্ষেত্রে করেছো, অ্যানথ্রাসিনটার ক্ষেত্রেও দেখবে এখানে তিনটে রেজোনেটিং স্ট্রাকচার আসবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যা যা বলার ছিল আমরা বলে দিলাম। দেখো আরেকটা জিনিস এখানে বলার, সেটা হচ্ছে যে ধরো বেনজিন রিং যদি থাকে, তোমার এখানে ধরো বেনজিন রিং আছে এবং সি ডবল বন্ড ও আছে আর একটা সাথে এক্স আছে ধরো, ঠিক আছে, এবার এই এক্স গুলো চেঞ্জ যদি হতে হয় তাহলে এক্স এর চেঞ্জের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কিছু নোমেনক্লেচার হয়, ঠিক আছে, এক্স এর চেঞ্জের উপর ডিপেন্ড করে অনেক কিছু কিন্তু নোমেনক্লেচার হয়, ঠিক আছে, যেমন এক্স হতে পারে তোমার কি হতে পারে, ওএইচ হতে পারে, ঠিক আছে, ও আর হতে পারে, ওএইচ হতে পারে, ও আর হতে পারে, ঠিক আছে, এনএইচ2 হতে পারে, ঠিক আছে, সিএল হতে পারে, ঠিক আছে, সিএল হতে পারে, আর কি হতে পারে, সিএল হতে পারে, ঠিক আছে, আর হতে পারে, আর হতে পারে শুধু, হাইড্রোজেন হতে পারে শুধু, ঠিক আছে। দেখো যদি আর সি ডবল বন্ড ওইচ, তাহলে এটা কি হবে, এটা বেসিক্যালি অ্যাসিড বলবো, ঠিক আছে, অ্যাসিড। ও আর যদি হয়ে যায় তাহলে কি বলবো আমরা, এস্টার, ঠিক আছে, এস্টার বলবো, ঠিক আছে। এক্সটার জায়গায় যদি এই গ্রুপগুলো যদি অ্যাটাচড হয়, ঠিক আছে, NH2 মানে অ্যামাইড, ঠিক আছে, এটাকে কি বলবো, অ্যামাইড বলবো। Cl যদি হয়ে যায় অ্যাসিড ক্লোরাইড বলে, অ্যাসিড ক্লোরাইড, CHLORIDE, অ্যাসিড ক্লোরাইড। আর যদি হয়ে যায় তাহলে কি হবে, কিটোন, ঠিক আছে, কিটোন, ঠিক আছে, কিটোন। হাইড্রোজেন হয়ে যায় যদি অ্যালডিহাইড, ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অ্যালডিহাইড, বোঝা গেল। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে এই জিনিসটাও তোমার এখানে জানা দরকার ছিল।
দেখো আমি সায়ানাইড মানে এখানে তোমার কি আছে, আর আরো দুটো কোশ্চেন ছিল, সেই দুটো কোশ্চেন করানো গেলেই করানো যেত, আমি আর করাচ্ছি না। এখানে তোমার বেনজিন রিং এর জাস্ট তুমি সাবস্টিটিউট করবে একটা সায়ানাইড সিএন গ্রুপকে অ্যাটাচ করবে, দিয়ে তোমার রেজোনেটিং স্ট্রাকচার গুলো ড্র করবে, দিয়ে সিমিলারলি তুমি এটা এঁকে দেখে নেবে, আর একটা হচ্ছে নাইট্রো গ্রুপটা তুমি অ্যাটাচ করে একবার করে নেবে, ঠিক আছে? আমি আশা করছি মানে ছেড়ে দিচ্ছি তোমাদের উপর, ঠিক আছে? যে আশা করছি এত কিছু বোঝানোর পর আশা করছি আমি তুমি এগুলো পারবে, ঠিক আছে? তো আমরা এবার যেটা মুভ করবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেজোনেটিং স্ট্রাকচার। যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেজোনেটিং স্ট্রাকচার। সো কি কি ফ্যাক্টর আছে? দুটো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এই 1 নম্বর 2 নম্বর। দেখো রেজোনেটিং স্ট্রাকচার ইনক্রিজেস, স্টেবিলিটি ইনক্রিজেস। প্রথম ফ্যাক্টর হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার তোমার যত বাড়বে, কোন একটা মলিকিউলের রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি, তার স্টেবিলিটি কিন্তু তত হাই, ঠিক আছে? যেমন দেখো এখানে যদি রেজোন্যান্স হয় তাহলে এই ডবল বন্ডের ডেনসিটি এখানে শিফট করতে পারে, এই ডবল বন্ডের ডেনসিটি এখানে শিফট করতে পারে। রেজোন্যান্সটা কিন্তু দুটো দুটো ডবল বন্ডের মধ্যে কিন্তু পসিবল। এখানে কিন্তু তোমার দেখো তিনটে ডবল বন্ডের মধ্যে কনজুগেশনটা হচ্ছে, যার জন্য রেজোনেটিং স্ট্রাকচার এখানে হাই, তাহলে স্টেবিলিটি কার বেশি হবে? এটা তারপর এটা, ঠিক আছে? সিমিলার এক্সপ্রেশন দেখো, এই ডবল বন্ডের ডেনসিটি এখানে যাবে, এই ডবল বন্ডের ডেনসিটি তোমার এখানে আসবে, ঠিক আছে? তাহলে এখানে দুটো ডাবল বন্ডকে নিয়ে অ্যাকচুয়ালি কনজুগেশন, বাট এখানে তিনটে ডাবল বন্ডকে নিয়ে কনজুগেশন। তাহলে তুমি এখানে কি বলতে পারো আলটিমেটলি? আমি এরকম বলতে পারি যে এখানে তিনটে ডাবল বন্ডকে নিয়ে কনজুগেশনটা হচ্ছে, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার বেশি, যার জন্য কি তোমার স্টেবিলিটি এর হাই, ঠিক আছে? এখানে নেগেটিভ চার্জ এখানে ডিলোকালাইজ করবে, এই বন্ডের ডেনসিটি এখানে আসবে, এইটা আলটিমেটলি নেগেটিভ চার্জ ফর্মেশন করবে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো সেই তিনটে ডাবল বন্ড একই ব্যাপার, এই নেগেটিভ চার্জ এখানে আসবে, এই বন্ডের ডেনসিটি এখানে যাবে, এই বন্ডের ডেনসিটি এখানে আসবে, এইটা তোমার নেগেটিভ চার্জের এখানে ফর্মেশন করবে, মানে এই নেগেটিভ চার্জ আলটিমেটলি এই নেগেটিভ মানে এখানে নেগেটিভ চার্জের তোমার ফর্মেশন হবে, ওকে? তাহলে যেহেতু তোমার তিনটে ডাবল বন্ড, তাহলে রেজোনেটিং স্ট্রাকচার এখানে হাই হবে, তিনটে ডাবল বন্ড। তুমি অ্যাকচুয়ালি এটাকে ড্র করে দেখবে, তাহলে রেজোনেটিং আমি একটা অ্যাকচুয়ালি এখানে ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি যদি এখানে একটাকে ড্র করে দেখাই, দেখো ধরো আমি প্রথমটাকেই দেখাচ্ছি, ঠিক আছে? এইটাকে আমি ড্র করছি, ঠিক আছে? তাহলে এই ঠিক আছে, এই আর এই, ঠিক আছে? ধরো এই ডবল বন্ডের ডেনসিটি তোমার কি হলো, দেখো এটাকে আচ্ছা এই ডবল বন্ড ডেনসিটি তোমার এখানে শিফট করলো, ঠিক আছে? তাহলে এইটা আলটিমেটলি এখানে নেগেটিভ চার্জের ফর্মেশন করবে, এই আলটিমেটলি এই হচ্ছে নেগেটিভ চার্জ, এই ডবল বন্ড, ঠিক আছে? আর এখানে হচ্ছে পজিটিভ চার্জ। এর থেকে রেজোনেটিং স্ট্রাকচার আর বেশি হবে না। কিন্তু অন্যটার ক্ষেত্রে তুমি দেখো এইটা এই এরকম এরকম আছে, তাই তো? এরকম, তাহলে এরকম যদি থাকে, দেখো এই নেগেটিভ ডবল বন্ড ডেনসিটি এখানে শিফট করছে, তাহলে এই ডবল বন্ড ডেনসিটি তোমার কি হবে? এই ডবল বন্ড ডেনসিটি তোমার এখানে একটা নেগেটিভ চার্জের ফর্মেশন করতে পারে, এই আলটিমেটলি এরকম, ঠিক আছে? এরকম, ওকে? তাহলে এই হচ্ছে তোমার ডবল বন্ড। দেখো এখানে হচ্ছে তোমার নেগেটিভ চার্জ, তাহলে এই নেগেটিভ চার্জে যদি তোমার কি হয়, ফার্দার ডিলোকালাইজ করে, আচ্ছা ডবল বন্ড ডেনসিটি সরি এখানে থাকবে না, এটা এখানে চলে আসবে, আর এখানে পজিটিভ চার্জ, ঠিক আছে? ডিলোকালাইজ করলো, দিয়ে এটা তোমার নেগেটিভ চার্জের ফর্মেশন করবে, তাহলে এখানে ডবল বন্ড হবে আর এখানে তোমার নেগেটিভ চার্জ। তাহলে কিরকম হবে ব্যাপারটা? তাহলে এখান থেকে এই, ঠিক আছে? এখানে তোমার নেগেটিভ চার্জ, এখানে হয়ে গেছে তোমার ডবল বন্ড, এখানে অলরেডি একটা ডবল বন্ড তোমার ছিল, এই হচ্ছে পজিটিভ চার্জ। দেখো এই নেগেটিভ চার্জ তোমার এখানে আবার ডিলোকালাইজ করবে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে আসবে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে? তাহলে আলটিমেটলি তোমার কিসের প্রোডাক্টের ফর্মেশন হবে? এই প্রোডাক্টটারই আবার ফর্মেশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কটা রেজোনেটিং স্ট্রাকচার? দেখো এইটা থেকে তুমি দুটো রেজোনেটিং স্ট্রাকচার পাচ্ছ, কিন্তু এখান থেকে তুমি একটা রেজোনেটিং স্ট্রাকচারই পাচ্ছ, যার জন্য এটা স্টেবিলিটি হাই রাদার দ্যান এটা, ঠিক আছে? তাহলে আমরা স্টেবিলিটিটা আশা করছি আলোচনা করতে পেরেছি। নেক্সট হচ্ছে লিনিয়ার কনজুগেশন ইজ মোর স্টেবল দেন ক্রস কনজুগেশন। তাহলে লিনিয়ার কনজুগেশন কোনটা? দেখো লিনিয়ার মানে একটা ডাইরেকশনই কিন্তু কনজুগেশনটা হচ্ছে, ঠিক আছে? মানে এই বন্ডের ডেনসিটি এখানে যাচ্ছে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে আসছে, এই বন্ডের ডেনসিটি দিকে যাচ্ছে, ঠিক আছে? সিমিলারলি এই বন্ডের ডেনসিটি এখানে, এই বন্ডের ডেনসিটি তোমার এখানে, ঠিক আছে? সিমিলারলি এই নেগেটিভ চার্জ তোমার এখানে, এই বন্ডের ডেনসিটি এখানে, আর এই বন্ডের ডেনসিটি এখানে, ঠিক আছে? এগুলো হচ্ছে লিনিয়ার কনজুগেশন। ক্রস কনজুগেশন কি? স্যার এই বন্ডের ডেনসিটিটা এখানে আসলে এই বন্ডের ডেনসিটির উপরে উঠবে, ঠিক আছে? বোঝা গেল? কিন্তু স্যার এই বন্ডের ডেনসিটি যদি এদিকে আসে তাহলেও স্যার এই ডবল বন্ডের ডেনসিটির উপরে উঠবে, ঠিক আছে? তাহলে দুদিক থেকেই কনজুগেশনটা পসিবল, দ্যাট ইজ দ্য ক্রস কনজুগেশন। এবার ক্রস কনজুগেশন লেস স্টেবল রাদার দ্যান তোমার মানে লিনিয়ার কনজুগেশন। তাহলে লিনিয়ার কনজুগেশন ইজ মোর স্টেবল, ঠিক আছে? বোঝা গেল? এখানেও সেই একই ব্যাপার। দেখো তাহলে এই যে ক্যাটায়নটা, এই ডবল বন্ডের ডেনসিটি তোমার এখানে এসে কি হতে পারে? ক্যাটায়নটাকে স্টেবিলাইজ করতে পারে, করতে তো পারে, কিন্তু এই ডবল বন্ডের ডেনসিটি আবার এদিকে এসে ক্রস কনজুগেশনও করতে পারে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি স্টেবিলিটি কার বেশি? এর বেশি, ঠিক আছে? এই নেগেটিভ চার্জটা তোমার এখানে ডিলোকালাইজ করে এই ডবল বন্ডের সাথে কি করতে পারে? রেজোন্যান্স করতে পারে। আবার এই ডবল বন্ডটাই তোমার কি হতে পারে? এইটার সাথেও রেজোন্যান্স করতে পারে, ঠিক আছে? তাহলে এখানে ক্রস কনজুগেশন আছে, বাট এখানে কোনো ক্রস কনজুগেশন নেই, তাহলে স্টেবিলিটি এর হাই। বোঝাতে পেরেছি? দেখো ওখানে আমি দুটো কোশ্চেন তুলেছি, ঠিক আছে? আমি দুটো কোশ্চেন তুলেছি যে কোনটা বেসিক্যালি বেশি স্টেবল, এখানে কোনটা সবথেকে বেশি স্টেবল বা স্টেবিলিটি তোমাকে অর্ডার চাইছে। দেখো যে যখনই তুমি দেখতে পাচ্ছ এখানে কি, এটা বেসিক্যালি একটা অ্যালকোহল থেকে পেয়েছে, এটা কনজুগেট বেস, এটাও কনজুগেট বেস, এটাও তোমার কনজুগেট বেস, এটাও তোমার কনজুগেট বেস, ঠিক আছে? তাহলে একটা অ্যাসিড থেকে এগুলোকে পাওয়া গেছে, ঠিক আছে?
ভালো কথা। তাহলে এই যে ও মাইনাস ফরমেশন হয়েছে, দেখো এটা তোমার আর গ্রুপে কি আছে, এখনো পর্যন্ত তুমি জানো যে এর একটা প্লাস আই ইফেক্ট আছে, ঠিক আছে, প্লাস আই ইফেক্ট আছে, তাহলে প্লাস আই ইফেক্ট থাকার জন্য এই যে নেগেটিভ চার্জটা এটাকে আরো বেশি করে ডিস্টেবিলাইজ করছে, তাহলে সব থেকে লিস্ট স্টেবল হবে এটা, বোঝা গেল। তারপর দেখো এই অক্সিজেনের উপর যে নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জটা এই যে এটা তো ফেনক্সাইড, ফেনল থেকে ফর্মেশন হয়, ঠিক আছে, তাহলে তোমার ওই এই যে বেনজিন রিং এর সাথে রেজোন্যান্স করে কি হচ্ছে, স্টেবিলাইজড হচ্ছে। কিন্তু নেগেটিভ এই যে নেগেটিভ চার্জগুলো সেটা কার মাথায় আজকে আসবে, কার্বনের মাথাতে আসবে। এই নেগেটিভ চার্জটা যখন তুমি রেজোন্যান্স স্ট্রাকচারটা ড্র করবে তাহলে কার্বনের মাথায় আসবে। কিন্তু এখানে তুমি দেখো এই যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেনটা কি হতে পারে, যদি ডিলোকালাইজ করে এই ডবল বন্ড ডেনসিটির উপরে উঠবে, ঠিক আছে, ডবল বন্ডের ডেনসিটিটা মানে সি ডবল বন্ড ব্রেক করবে, দিয়ে সিঙ্গেল বন্ড হবে, দিয়ে ও মাইনাস হবে, সো ও মাইনাস আলটিমেটলি। তাহলে নেগেটিভ চার্জটা কার মাথাতে আলটিমেটলি যাচ্ছে, রেজোন্যান্স করার পর আফটার এন্ড বিফোর তোমার ও মাইনাসের উপরেই আছে, ঠিক আছে, ও এর মাথাতেই আছে, ঠিক আছে, মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপরেই আছে নেগেটিভ চার্জটা। কিন্তু এখানে কিন্তু সেটা নেই, এখানে কি আছে, এখানে হচ্ছে তোমার ও মাইনাসটা মানে অক্সিজেনের উপর তো আছে ঠিক কথাই, কিন্তু এখানে তোমার নেগেটিভ চার্জটা কিন্তু আজকে রেজোন্যান্স করার পর কি হচ্ছে, এই এখানে চলে আসছে, মানে কার্বনের উপর চলে আসছে, লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপর আসছে, তার থেকে সেজন্য আমরা কি বলতে পারি, এটা তোমার অনেকটা স্টেবিলাইজড বাই দ্য কনজুগেশন, কিন্তু লেস স্টেবল কম্পেয়ার টু এইটা, ঠিক আছে। আর এখানে দেখো এই যে যদি এটা রেজোন্যান্স হয় তাহলে কি হতে পারে, দুটো অক্সিজেন মানে দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে রেজোন্যান্স করছে, তাহলে রেজোন্যান্স যদি আমরা দেখি রেজোন্যান্সের রেসপেক্টে এইটা সবথেকে বেশি স্টেবল, কারণ দুটো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে রেজোন্যান্স করছে, এখানে তোমার একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেনের সাথে রেজোন্যান্স করছে, এখানে রেজোন্যান্স করার পর কার্বনের মাথায় নেগেটিভ চার্জটা আসছে যার থেকে সব ডিস্টেবিলাইজড, এবং এখানে অ্যাকচুয়ালি কিছুই স্টেবিলাইজেশনের তো কোনো গল্পই নেই, উল্টে প্লাস আই দিয়ে অ্যালকিল গ্রুপটা কি করছে, আরো বেশি করে ডিস্টেবিলাইজ করছে, তাহলে তোমার মোর স্টেবল হবে হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, ঠিক আছে। কোনটা নট এক্সাম্পল অফ ক্রস কনজুগেশন, কোনটা বেসিক্যালি ক্রস কনজুগেশনের এক্সাম্পল নয়, দেখো এইটা তোমার ক্রস কনজুগেশন, প্রথমটাই এই বন্ডের ডেনসিটি এখানে শিফট হলে এই ডবল বন্ডেড ও সিঙ্গেল বন্ড ওতে কনভার্ট হবে, ঠিক আছে। সিমিলারলি এই একই ব্যাপার এদিক দিয়েও হতে পারে ব্যাপারটা, এই অক্সিজেনের লোন পেয়ার এখানে ডিলোকালাইজ করলে এই ডবল বন্ডের ডেনসিটি এদিকে শিফট করতে পারে, আবার অক্সিজেনের লোন পেয়ার এদিকে ডিলোকালাইজ করলে এই ডবল বন্ডের ডেনসিটি এদিকেও শিফট করতে পারে, তাহলে এটাও ক্রস কনজুগেশন, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি এই ডবল বন্ডের ডেনসিটি যদি এদিকে শিফট করে তাহলে এইটা উপরে উঠতে পারে, এদিক দিয়েও স্যার ব্যাপারটা একই হতে পারে, ঠিক আছে, তাহলে এটাও একটা ক্রস কনজুগেশন। কিন্তু দেখো এইটার এই যে রেজোন্যান্স, ঠিক আছে, এইটা কিন্তু এই এক জায়গা দিয়েই হতে পারে, এই রেজোন্যান্সটা মানে যখন একটা সিঙ্গেল পাথওয়ে দিয়ে পুরো কনজুগেশনটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি লিনিয়ার কনজুগেশন, আর ক্রস কনজুগেশন মানে এট এ টাইমে এদিকেও হচ্ছে আবার ওদিকেরটাও হতে পারে, ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার, বোঝা গেল। এবার আমরা অ্যাকচুয়ালি দেখবো যে রেজোন্যান্সের অ্যাকচুয়ালি প্লাস আর এফেক্ট, আর একটা হচ্ছে মানে আমরা ক্লাসিফিকেশন করব রেজোন্যান্সে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস আর, দিয়ে আমরা কিছু এক্সাম্পলস করব, ঠিক আছে। এটা লাস্ট টপিক, সেটা হচ্ছে যে রেজোন্যান্স কে আমরা বেসিক্যালি ক্লাসিফিকেশন এবং অ্যাপ্লিকেশন, ক্লাসিফিকেশন হচ্ছে তোমার দুভাবে করা হয়, একটা হচ্ছে প্লাস আর আর একটা হচ্ছে মাইনাস আর। প্লাস আর হচ্ছে বেসিক্যালি কারা দেখাবে, অপারেটেড বাই ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যারা ডোনেটিং গ্রুপ হবে তারা বেসিক্যালি প্লাস আর এফেক্টটা তোমার শো করবে, ঠিক আছে। কি কি হতে পারে, যাদের মাথায় অ্যাকচুয়ালি কি আছে, লোন পেয়ার আছে তারা বেসিক্যালি শো করে, ঠিক আছে, OR হতে পারে OH NH2 NR2 OC ডাবল বন্ড R O মাইনাস NH মাইনাস CH2 মাইনাস ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সালফার ফসফরাস এক্সেট্রা, এই সব গ্রুপগুলো বেসিক্যালি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ এরা, ঠিক আছে, তো বেসিক্যালি প্লাস আর কিন্তু শো করে, ঠিক আছে। মাইনাস আর কি, ইলেকট্রন ডেনসিটিকে অ্যাকসেপ্ট করবে কারা, অপারেটেড বাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যারা ইলেকট্রনকে অ্যাকচুয়ালি উইথড্র করবে, যেমন COX হতে পারে, এই X কিন্তু ওই X নয়, ঠিক আছে, এই X হচ্ছে তোমার হ্যালোজেন, ঠিক আছে, তো এই X হচ্ছে বেসিক্যালি হ্যালোজেন। C ডাবল বন্ড OR, ঠিক আছে, মানে এটা কি, এটা বেসিক্যালি এস্টার, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে অ্যামাইড, এটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিটোন, এটা C ডাবল বন্ড NHR, ঠিক আছে, এটা হচ্ছে NO2 আর একটা হচ্ছে সায়ানাইড, এগুলো তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেসিক্যালি মাইনাস আর তোমার শো করে, ঠিক আছে। দেখো এবার অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা একটা করে মানে পার্ট ওভার করছি এবং তোমাকে এই অর্ডারটা দিতে যাচ্ছি, ঠিক আছে, যে রেজোন্যান্স আমি আজকে কভার করলাম। সো রেজোন্যান্স হচ্ছে সবথেকে মোর মানে কি বলবো সবথেকে বেশি পাওয়ার রেজোন্যান্সের, ঠিক আছে, এফেক্টটা সবথেকে বেশি, রেজোন্যান্স গ্রেটার দেন হাইপার কনজুগেশন গ্রেটার দেন ইন্ডাকটিভ, তাহলে ইন্ডাকটিভের এফেক্টটা সবথেকে কম, তার আগে কিন্তু হাইপার কনজুগেশন, এটা কিন্তু আমরা বলে দিয়েছি, যদি কেউ না দেখে থাকো প্রিভিয়াস লেকচার দেখবে। আর রেজোন্যান্স হচ্ছে বেসিক্যালি আজকে আমরা ডিল করলাম, রেজোন্যান্সের এফেক্টটা কিন্তু সবথেকে হাই, ঠিক আছে। দেখো এবার আমাদের যেটা ডিল করতে হয় সেটা হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন এবং স্টেবিলিটি অফ কার্বন আয়ন। সো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু প্লাস আর, কারণ কার্বোক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ডিফিশিয়েন্ট স্পিসিস, যত বেশি করে ইলেকট্রন ডেনসিটি এখানে দেয়া হবে বাই রেজোন্যান্স তত কি হবে, স্টেবিলাইজড হবে। তুমি প্লাস আর মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ দিয়েও স্টেবিলাইজ করতে পারো, হাইপার কনজুগেশন যদি দেখাতে মানে হাইপার কনজুগেশন ওয়ালা কোনো যদি গ্রুপ অ্যাটাচ করাতে পারো তাহলেও কিন্তু স্টেবিলাইজড হতে পারে, ইন্ডাকটিভ এফেক্ট হলেও কিন্তু এখানে স্টেবিলাইজেশন কিন্তু হবে, কারণ কার্বোক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস, ওর ইলেকট্রন দরকার, যে ওকে ইলেকট্রন দেবে সে ও সেখান থেকে খুশি, ঠিক আছে। আর ইনডাইরেক্টলি প্রপোর্শন হচ্ছে 1 বাই কত হচ্ছে 1 বাই
মাইনাস আর আর মাইনাস আই, কারণ একই ইলেকট্রন ডিফিশিয়েন্ট স্পিসিস, ওর থেকে যদি কেউ ইলেকট্রন ডেন্সিটি টেনে নেয়, কারণ মাইনাস আর মাইনাস আই কারা দেখায়, মাইনাস আই হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দেখায়, মাইনাস আর হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। সো কার্বোক্যাটায়ন থেকে ইলেকট্রনকে যদি কার্বোক্যাটায়ন এমনি ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ওর থেকে ইলেকট্রন উইথড্র করে নিলে সেটা আরো বেসিক্যালি ডিস্টেবিলাইজড হয়ে যাবে। তাহলে কার্বোক্যাটায়ন স্টেবিলাইজড হয় কাকে, মানে কোন কোন এফেক্ট দ্বারা, প্লাস আর প্লাস এইচ প্লাস আই, আর ডিস্টেবিলাইজড হয় হচ্ছে মাইনাস আর মাইনাস আই দিয়ে। ঠিক আছে, এখানে স্টেবিলিটি অফ কার্বন আয়ন কি, মাইনাস আর মাইনাস আই দিয়ে এটা কি হয়, স্টেবিলাইজড হয়, আর একটা হচ্ছে প্লাস আর প্লাস এইচ প্লাস আই এগুলো দিয়ে ডিস্টেবিলাইজড হয়। বোঝা গেল? আশা করছি ব্যাপারটা আমি কার্বোক্যাটায়ন কার্বন আয়ন অনেক তো বলেছি, আমি আশা করছি বোঝাতে পেরেছি ব্যাপারটা। ঠিক আছে, দেখো এখানে তিনটে এক্সাম্পল আমি নিয়েছি, যেমন হচ্ছে এখানে হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। ঠিক আছে, দেখো NH2 গ্রুপের কি আছে, NH2 গ্রুপের স্যার নাইট্রোজেনের লোন পেয়ার আছে, বেসিক্যালি প্লাস আর এফেক্ট এখানে শো করবে। ঠিক আছে, OCH3 গ্রুপের কি আছে স্যার, প্লাস আর এফেক্ট আছে। তাহলে এই দুটোর মধ্যে আপনি কম্পেয়ার কি করে করবেন, দুটোরই তো প্লাস আর আছে। দেখো নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম, তাহলে যতটা ভালোভাবে ডোনেশন এখানে লোন পেয়ারটা করতে পারবে, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু হাই, অত ভালোভাবে কিন্তু ইলেকট্রন ডোনেশনটা করতে পারবে না। ঠিক আছে, যার জন্য এটা গ্রেটার দেন এটা। বোঝা গেল? CH3 স্যার কি আছে, CH3 কি আছে, হাইপার কনজুগেশন আছে, প্লাস এইচ হাইপার কনজুগেশন এবং প্লাস আই এফেক্ট আছে। ঠিক আছে, তাহলে এরপর এটা, কারণ রেজোন্যান্সের এফেক্ট কিন্তু সবথেকে বেশি, তারপর হচ্ছে তোমার হাইপার কনজুগেশন, এটা আমি লিখেছি। ঠিক আছে, তারপর ক্লোরিনের স্যার কি আছে, মাইনাস আই এফেক্ট আছে, তাহলে এটা এই CH2 প্লাসটাকে আরো বেশি করে ডিস্টেবিলাইজ করছে। আর NO2 এর আছে মাইনাস আই আছে এবং মাইনাস আর আছে, ভেরি ভেরি ডিস্টেবিলাইজড। আর এখানে হাইড্রোজেনটা তো অ্যাজ ইট ইজ যেমন নিউট্রাল মলিকিউল থাকে সেরকম নিউট্রাল মলিকিউল। বোঝা গেল? ওকে, নেক্সট হচ্ছে দেখো এটা হচ্ছে কার্বন আয়নের স্টেবিলিটি। কার্বন আয়নের স্টেবিলিটি NO2 হচ্ছে তোমার মাইনাস আই আছে মাইনাস আর আছে, সবথেকে বেশি করে স্টেবিলাইজড। ঠিক আছে, সায়ানাইড NO2 এখানে হচ্ছে শুধুমাত্র মাইনাস আর, দেখো মাইনাস আর মাইনাস আই এখানে দুটোই আছে। এবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করতে গেলে এখানে দেখো দুটো মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, দুটো অক্সিজেন তোমার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আছে, যার জন্য এটা বেশি করে স্টেবিলাইজড, এটা তো এর থেকে কম স্টেবিলাইজড। ঠিক আছে, Cl এর কি আছে, মাইনাস আই আছে। ঠিক আছে, তারপর কি আছে, এটা নিউট্রাল অ্যাজ ইট ইজ। CH3 তোমার প্লাস আই আছে। ঠিক আছে, প্লাস আই আছে প্লাস এইচ আছে, যার জন্য এটা কার্বন আয়নটা ডিস্টেবিলাইজড। OCH3 আর NH2 এর মধ্যে আমরা কি করে বলবো, এটাও বেসিক্যালি প্লাস আর শো করে, এটাও বেসিক্যালি তোমার প্লাস আরই শো করে, কিন্তু এটাও প্লাস আর শো করছে, এটাও তোমার প্লাস আর শো করে। ঠিক আছে, কিন্তু তুমি এখানে কি বলতে পারো, দেখো অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, কম করে ডোনেশন করে কি করবে, এই নেগেটিভ চার্জটাকে ডিস্টেবিলাইজ করবে, কিন্তু নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি কম, বেশি বেশি করে ইলেকট্রন ডেনসিটি দিয়ে কি করবে, এই কার্বন আয়নটাকে ডিস্টেবিলাইজ করবে। বোঝা গেল? সিমিলার এক্সপ্লেনেশন তোমার এখানের ক্ষেত্রে হবে। দেখো তাহলে NO2 আছে, তাহলে এই দেখো এখানে হচ্ছে কার্বন আয়নের স্টেবিলিটি, NO2 কি আছে, মাইনাস আই আছে স্যার, মাইনাস আই আছে মাইনাস আর আছে, তাহলে এটা সবথেকে বেশি স্টেবিলাইজড। হাইড্রোজেন আছে মানে নাথিং, এখানে কোনো এফেক্ট নেই। আর এখানে হচ্ছে তোমার NH2 বেসিক্যালি কি আছে স্যার, প্লাস আর আছে এবং প্লাস আই এফেক্ট আছে। ঠিক আছে, প্লাস আর প্লাস আই থাকার জন্য তোমার কি হবে, নাইট্রোজেনটা ডোনেশন করবে। তাহলে এই বন্ড ডেনসিটি এখানে, এই বন্ড ডেনসিটি এখানে, আলটিমেটলি কি হচ্ছে, কারণ মানে বেসিক্যালি ডিস্টেবিলাইজ করছে। তাহলে এটা স্টেবিলিটি হাই, তারপর এটা, তারপর এটা। বোঝা গেল? সো দ্যাটস অল ফর টুডে। আজকে আমরা পুরো রেজোন্যান্সটাকে কমপ্লিট করে দিলাম। এর পরের দিন আমরা যেটা মানে কভার আপ করবো সেটা হচ্ছে মেসোমেরিক এফেক্ট। ঠিক আছে, সো হ্যাপি লার্নিং।